গত 6 মাস পর একটা জব হলো। অফিসে প্রথম দিন বলে ঢ্যাং ঢ্যাং করতে করতে এসে অফিসে প্রবেশ করলাম। আমার দাঁতগুলো তখন পর্যন্ত বেরিয়েছিল, যতক্ষণ অবধি ম্যাডামের কেবিনে পর্যন্ত না গিয়েছিলাম। বসের সাথে দেখা করতে গিয়ে জানতে পারলাম উনি একজন ভদ্র মহিলা। আর ভদ্র মহিলা আমারই সিনিয়র খালাতো বোন। বসের চেয়ারে সিনিয়র খালাতো বোনকে দেখে অনেকটা অবাক হলো। পরবর্তীতে মনে হয়েছিল এই মেয়েটা আমার জীবনটা পুরো তেনা তেনা করে ফেলবে। খালামনের বাসায় গত 6 মাস আগে এই বজ্জাত মেয়ের জন্য যাওয়া বাদ দিয়ে দিতে হয়েছে। এই মেয়ে যে পরিমাণে রাগী আর জেদি, তাতে অফিসে আমার অবস্থা একদম কাপড় কাচার মতো করে ফেলবে। সাহারা আপুর জন্যই গত 6 মাস আগে থেকে ওদের বাসায় যাওয়াটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে। সাহারা কার কথা বলছি বুঝতে পারতেছেন না তো? আমারই অফিসের বস, অর্থাৎ আমার সিনিয়র খালাতো বোন। মেয়েটা দেখতে যতটা সুন্দরী, রাগ তার থেকে দ্বিগুণ বেশি। যে কোনো ছেলে প্রথম দেখাতে প্রেমে পড়লেও পরের ব্যবহারে ব্রেকআপ করে ফেলতে বাধ্য হবে। আমার এই কথাটা বলার কারণটা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। গল্পের সাথে থাকলে অবশ্য ডিটেলসে সবটা বলতে আমি বাধ্য, কারণ আপনাদের বলার জন্যই আমার আশা, আর শোনানোর জন্যই আপনারা আমাদের কাছে আসেন। বসের কেবিন থেকে আসার পর থেকেই গত আধা ঘন্টা যাবৎ ছেলেটা একই কথা ভেবে যাচ্ছে। 6 মাস আগে সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণেই সাহারা ওদের বাসায় ঈশানকে যতবার দেখেছে ততবার মেয়েটা ওকে অপমান অপদস্থ করেছে, এমনকি গায়ে হাত তুলতেও দ্বিতীয়বার ভাবেনি। ঈশানের আর্থিক আর পারিবারিক অবস্থাটা ততটাও সাহারাদের মতো ভালো নয় যে ওদের সমপরিমাণ কিংবা লেভেলের। এমনিতেও মেয়েটা অহংকারী। তার উপর জবে থেকে জানতে পেরেছে ওরই ছোট বউ ঈশানকে পছন্দ করে, তার প্রপোজ করেছিল। সেদিন যখন প্রপোজ করেছিল ওই মেয়েটা সচক্ষে সবটা দেখেছে। অবশ্য সবটা দেখলেও সাহারা ভুল ভেবেছে। মেয়েটা ভেবেছে ওর ছোট বোনকে ঈশান প্রেমের ফাঁদে ফেলেছে ওদের টাকা পয়সা হাতানোর জন্য। ওর বোনকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলেছে। সেদিন যখন ছাদে ঈশান বিকেলে দাঁড়িয়েছিল তখন সাহারার ছোট বোন সীমা এসে ওকে প্রপোজ করে। ঈশান ওকে বোঝাতে লাগলে তখন মেয়েটা ওকে জড়িয়ে ধরেছিল আর বলেছিল, আমি অত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই আমার চাই, ব্যাস। আব্বু আম্মু সবাই রাজি হবে, কিন্তু শুধু তুমি আমাকে একটু ভালোবাসো। তুমি তো অন্য কাউকে ভালোবাসো না, তাহলে আমাকে ভালোবাসতে তোমার এত কিসের সমস্যা? বোন, তুই বুঝতে পারছিস না, তুই এখন অনেক ছোট, আর আমি তোকে নিজের বোনের নজরে দেখি। অন্য কোনোভাবে তোকে নিয়ে ভাবা আমার পক্ষে সম্ভব না। খামোখা এসব বলিস না, আর এমন জেদ করিস না যার জন্য আমাদের দুই পরিবারের সম্মানটা নষ্ট হয়। ঈশান মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করার আগেই ওর বড় বোন সেটা দেখে ফেলেছিল। সেখানে সাহারা ঈশান কিছু বলেনি। তারপর যখন ছেলেটা রুম দিয়ে যাচ্ছিল তখন ওকে ডেকে নিয়ে হাজারটা কথা শুনিয়েছিল আর গায়ে আঘাত পর্যন্ত করেছিল। ঈশান মেয়েটাকে বোঝানোর চেষ্টা করলেও মেয়েটা ওর কথা শুনতেই চায়নি। নিজের মতো করে ভেবে হাজারটা বাজে কথা বলেছে। এরপরও যখন ঈশান আরও কয়েকবার ওদের বাসায় এসেছিল, আজে বাজে কথা বলেছিল আর এত ছোট করে বলেছিল, যার জন্য ঈশান ওদের বাসায় আসাটাই বন্ধ করে দেয়। বড় লোকের মেয়েদের এই একটাই সমস্যা, চোখের সমস্যা। যেটা দেখবে সেটাকে খতিয়ে না দেখে নিজের মতোই ভুল ভেবে তারপর অন্যদের জাজ করবে, কিন্তু একটাবার জানতেও চাইবে না যে চোখের সামনে যেটা হয়েছে সেটা আসলে কী ছিল। সেদিনের পর খালামণিদের বাসায় ঈশানকে হাজারবার বললেও ও আর কখনো যায়নি, আর ওই মেয়েটার সাথে ঈশানের দেখা হয়নি। যাই হোক, এইসব কথা রাখা যাক। যেটা হয়েছে সেটা তো আপনারা জানতেই পারলেন। এদিকে অফিসে আসার পর যখন ঈশান দেখলো খালামণি সেই বজ্জাত অহংকারী মেয়েটা ওরই অফিসের বস, তখন ছেলেটার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। জব করলে ছেলেকে বাসা থেকে বিয়ে করিয়ে দেবে বলেছিল বলেই ছেলেটাও ড্যাং ড্যাং করে জব খুঁজতে আরম্ভ করে। কিন্তু
জবে যখন জয়েন করলো তখন যেন জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। এরপর থেকেই ঈশানের উপর কি কি হতে পারে সেটা কল্পনা করতে লাগলো। না জানি অন্য সব গল্পের মতো দারোয়ানের চাকরিটাই ওকে করতে হয় কিনা, কারণ মেয়েটা দেখা করার পরই সারা একটা ডেভিল হাসি দিয়েছিল আর নিজে থেকেই বলেছিল, শেষ পর্যন্ত সেই ঘুরে ফিরে তোর আমার কাছেই আসতে হলো। আসলে তুই জানিস না যে ছোট লোকদের বড় লোকদের দয়ায় চলতে হয়, আর তুই সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলি, কিন্তু দিন শেষে তোকে সেই দয়ার পাত্রই হতে হলো। শোন, অফিস জয়েন করেছিস ভালো কথা, তোকে আমি এত সহজে চাকরি ছেড়ে যেতে তো দেবো না। আর না তুই এখান থেকে যেতে পারবি, আবার এখানে ঠিকমতো কাজও করতে পারবি না, কারণ আমি তোকে করতে দেব না। বড় লোকের মেয়েকে পটিয়ে তার সম্পত্তির মালিক হওয়ার খুব শখ, তাই না? তোর শখ আমি মিটিয়েই ছাড়বো, দেখিস। তুই বুঝতে পারবি যে বামুন হয়ে কখনো চাঁদে হাত বাড়াতে হয় না। তোদের মতো ছোট লোকের জায়গা যেখানে সেখানেই খুঁজে নিতে হয়। আর তুই কিনা চেয়ে আমার বোনের সাথে প্রেম করতে চেয়েছিলি। ম্যাডাম, রাগের মাথায় আপনার যা খুশি তাই বলছেন, কিন্তু আপনি একটাবার আমার কথা শোনেননি। সেদিন যেটা হয়েছিল সেটা আপনি ভুল দেখেছেন। সব সময় চোখের দেখাটা সত্যি হয় না, সেটা আপনি একটাবার বোঝার চেষ্টা করছিল না। বোঝাবি? তাও আবার তুই আমাকে? তোর মতো একটা ছোট লোকের কাছ থেকে আমাকে কি বুঝতে হবে রে? তোরা শুধু জানিস মানুষকে নিজেদের মায়ায় ফেলতে, বিশ্বাস করতে। কিন্তু বিশ্বাস কর, আমি সেটা জানতাম না। এসব আমি আব্বু আম্মুকে বলিনি। যদি বলতাম তাহলে তোকে নিজেই ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিত। সেটাই তোর কাছে অনেক বড় অন্যায় হতো। তারপর আমার সাথে বড় গলায় এবার কথা বলছিস, তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। ঠিকই বলেছেন ম্যাডাম, হতে পারি আমি ছোট লোক, কিন্তু সত্যি কথা বলতে সাহসের আর গলার জোরে প্রয়োজন হয় না। যেটা সত্যি সেটাই বলতে শিখতে হয়। তোর কাছ থেকে কি এখন আমাকে সত্যি বলাটা শিখতে হবে? আর একটা কথা যদি তুই বলিস তাহলে এখনই লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেবো। আপনার যদি এতটাই সমস্যা তাহলে সেটাই করেন, তারপরও আপনার টর্চারটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। এখনই হাল ছেড়ে দিলে হবে? এরপর টর্চারটা কি সহ্য করবে কিভাবে? তুই ভাবিস না তোকে আমি এত সহজে ছাড় দিয়ে দেব, আর তুই এত সহজে আমরা থেকে পারও পেয়ে যাবি। তোকে তিলে তিলে কষ্ট পেতে হবে। বড়লোকের জামাই হবার তোর খুব শখ, তাই না? তোর শখ আল্লাহটা আমি মেটাবো, দেখিস। সাহারা ম্যাডামের তখনকার কথা শুনে ঈশান চুপ করেছিল। তখন ম্যাডাম আরও এক গাদা কথা শুনিয়ে কয়েকটা ফাইল দিয়ে পাঠিয়ে দেয়। ঈশান এসে কিছুক্ষণ ধরে বসে বসে ভাবতে লাগলো, চাকরিটা করবে নাকি বেরিয়ে যাবে। এমন সময় অ্যাসিস্ট্যান্ট পেপারেও তো সাইন করেনি, যার জন্য চাকরিটা ছাড়তে পারবে না। অন্য সব গল্পের মতো না দেখেই এই অফিসে অন্তত আর যাই হোক এমন কোনো পেপারে সাইন করা যাবে না, যেটা সাইন করলে জীবনটা পুরোই টানা টানা হয়ে যাবে। এখন যদি চাকরি ছেড়ে গিয়ে বাসায় বসে থাকে তাহলে আব্বুর সাথে হাজারটা কথা শুনতে হবে, আর আম্মু মন খারাপ করবে। আম্মু তো বলেই দিয়েছিল যে কিছু একটা করলে বিয়ে করিয়ে দিবে। যে মেয়ের পাল্লায় পড়েছে এখন বেঁচে থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, আরও বিয়ের কথা নিয়ে ও তো পড়েই আছে। এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না ভেবেই ঈশান কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। মিনিট 15 যেতে না যেতেই ভদ্রমহিলার নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে বলতে আরম্ভ করলো, আমার কেবিনে আসুন। অগত্যা বস বলে কথা, তাই আর এক মুহূর্ত দেরি না করে তাড়াহুড়ো করে কেবিনের সামনে এসে দাঁড়ালো। অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতেই খেয়াল করলো কয়েকজন লোকের সাথে এগিয়ে মাথা নিচু করে দাঁড়াতেই এবার ভদ্রমহিলা যেটা বলল সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। যান, আমাদের জন্য গিয়ে কফি বানিয়ে নিয়ে আসুন। ঈশান ম্যাডামের এমন তারা কথা শুনে ওনার দিকে হাঁ করে তাকিয়ে রইল। ভদ্রমহিলার রাগি চোখে তাকিয়ে বলতে লাগলো, কি হলো, কথা কানে যায়নি আপনার? আর একবার যেন বলতে না হয় আমাকে। ম্যাডাম, এটা তো আমার কাজ না, এটা পিয়নের কাজ, তাহলে আমি কেন? আপনাকে টাকা দিয়ে রাখা হয়েছে আমাদের অফিসের কাজ করার জন্য। আমি যা বলবো আপনাকে সেটাই করতে হবে। এখন না বাড়িয়ে যেটা বলছি গিয়ে সেটা করেন। আমার কথার অবাধ্য হলে সেটা কিন্তু আপনার জন্য খুব বেশি একটা ভালো হবে না। ঈশান বুঝতে পারল যে
এই মেয়েটা ওকে দিয়ে এর থেকেও নিম্নমানের কাজ করাতে দ্বিতীয়বারও ভাববে না। তাই দাঁড়িয়ে না থেকে কাজ করে দেওয়াটাই ভালো। ঈশান আগে থাকতেই কফি বানাতে জানতো, তাই আর এক মুহূর্ত দেরি করলো না। মিনিট 15 মতো সময় লাগলো 3 কাপ কফি করে আনতে। এতে ওদের সামনে রাখলো। এবার সাহারা একবার ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। তখন ছেলেটা মাথা নিচু করে নিতেই ম্যাডাম কফির মুখে দিল, কিন্তু কফিতে তেমন কোনো ভুল হয়নি, উল্টো এত বেশি ভালো হয়েছে যেটা বলার বাহিরে। এবার সাহারা চুপ করে আছে দেখে পাশে সামনে একটা লোক বলতে লাগলো, বাহ, আপনার এমপ্লয়ি তো অসাধারণ কফি করে এনেছে। ঈশান লোকটার কথা শুনে এবার ম্যাডামের মুখের দিকে তাকালো। ম্যাডাম ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তারপর হঠাৎই একটা ডেভিল হাসি দিয়ে বলতে শুরু করলো, সেটাই তো দেখছি। এখন থেকে ভাবছি আমাদের অফিসের সব কফি ঈশান সাহেবই করবে। পাবলিসিটি পেলে না হয় পরবর্তীতে একটা রেস্টুরেন্ট খোলার কথা চিন্তা করা যাবে। ঈশান একটা শুকনো ঢোক দিল। বাণিজ্য যেটুকু ছিল এবার অফিসের সবার সামনে বোধহয় সেটুকুও খোয়াতে হবে, না হলে এই মেয়ে ততদিন অবধি ওকে ছাড়বে না যতদিন ওর মান সম্মানটা একদম ধুলোর সাথে মিশে একদম বালি বালি না হয়ে যাচ্ছে। কোনো রকমে দিনটা কাটলো, কিন্তু হাজারবার ম্যাডাম ওকে কেবিনে ডেকে নিয়ে হাজারটা কাজ করালো। ছেলেটার বুঝতে আর বাকি রইল না যে এই অফিসে থাকতে গেলে ম্যাডাম যে বলবে আর সেটাই করতে হবে, না হলে ওর জীবনটা পুরো স্পয়েল করে ছেড়ে দিবে। প্রথম দিন অফিসে কাজ করে একদম ক্লান্ত হয়ে বাসায় ফিরল। আম্মু ছেলেকে দেখেই এগিয়ে এসে এক গ্লাস পানি দিল। তারপর ঈশান গিয়ে সোফাতে ধপ করে বসে পড়তেই আম্মুর মুখোমুখি এসে দাঁড়িয়ে বলতে লাগলো, আব্বু, অফিসের প্রথম দিন কেমন কাটলো? ভালো, খুব ভালো। যেন মনে হচ্ছিল আমি নিজের বাড়িতে শুয়ে বসে আছি। আম্মু কেমন সন্দেহ করলেও ঈশান শেষে বিড়বিড় করে বলল, মনে হচ্ছিল তোমার বোনের মেয়ে আমাকে একদম সাবান সোটা ছাড়াই ধুয়ে দিয়েছে, আর আমি একদম শ্বশুর বাড়িতে আছি, আমাকে জামাই আদর করা হচ্ছিল। আব্বু, তুমি কিছু বললে? না আম্মু, এত ভালো একটা জব, তার উপর এত আদর আপ্যায়ন, সেটা হজম হচ্ছে না, তাই একটু রেস্ট নিব। তুমি যাও রান্না করো। প্রথম তো এই জন্যই একটু ক্লান্ত লাগছে, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে দেখবে। আম্মু চলে যেতে ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। শেষে কিনা এরকম একটা হাড়ে বজ্জাত মেয়েকে অফিসের বস হিসেবে পেয়েছে। এমনিতেই জীবনের সমস্যার শেষ নেই, এই জন্য আবার বোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে মেয়ে। রাতে আবু বাসায় ফিরলে ঈশানের সাথে কথা বলল। এবার বিয়ের কথাটা তুলতেই ঈশানের হাওয়াটা যেন বেরিয়ে গেল। ও বিড়বিড় করতে লাগলো, যে মেয়ের পাল্লায় পড়েছি তাতে চাকরিটা থাকলে হয়, আর তোমরা বিয়ে নিয়ে পড়েছ। কি হলো, তুমি কথা বলছো না যে? আমরা তাহলে কি মেয়ে দেখতে শুরু করব? না মানে আসলে আব্বু, বলছিলাম কি আরও কয়েকটা দিন যাক, তারপর না হয় মেয়ে দেখা যাবে। আর সবেমাত্র জয়েন করলাম, কয়েকটা মাস তো যেতে দাও, তারপর একটু পাকাপোক্ত হই, তখন না হয়। সে কি আব্বু, আমার বিশ্বাস আছে তুমি এখানে টিকে থাকতে পারবে। আর চাকরি চলে গেলে যাবে, সব কিছুই কি স্থায়ী হয় বলো? এত ভয় পাওয়ার কি আছে? বিয়েটা করে ফেললে তারপর এক ব্যবস্থা হয়ে যাবে। না আম্মু, আমি তেমন কিছু বলিনি, ভাবছিলাম যে আর কয়েকটা দিন না হয় দেখি, অফিসে যদি কাউকে পছন্দ হয়ে যায় তাই আর কি। সাইলা, তোমার ছেলের মনে হয় অফিসে কাউকে পছন্দ হয়েছে, সেজন্যই সময় নিতে চাইছে। তুমি আর জোর জবরদস্তি করো না, কয়েকদিন দেখুক, তারপর যদি ও কথা বলতে না পারে আমরা গিয়ে কথা বলে আসবো। না আব্বু, অফিসে তেমন কাউকে পছন্দ হয়নি, আর তাছাড়া কাজের প্রথম দিনই এরকম যদি মেয়ে দেখতে শুরু করি তাহলে সবাই ভাববে আমি কাজের জন্য যাইনি, বরং মেয়ে দেখার জন্যই চাকরি নিয়েছি। এমন করেই কাটলো পুরো একটা সপ্তাহ। এই এক সপ্তাহে সাহারা যেভাবে পেরেছে, যে সময় ইচ্ছে হয়েছে ঈশানকে তেমন করে অপমান অপদস্থ করেছে, হাজারটা কথা শুনিয়েছে। কাজের ভুল হলেও ধরছে, না হলেও ধরেছে। আগে কাজ করলেও দোষ হয়েছে, পরে কাজ করলেও দোষ হয়েছে। মোট কথা, যে কোনো বিষয়ে ভুল না থাকলেও ওকে কথা শুনতে হয়েছে। অফিসের অনেকেই এই বিষয়টা দেখে ঈশানকে ম্যাডামের আড়ালে বিষয়টি জিজ্ঞেস করলে ছেলেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।
কিন্তু এসব পারিবারিক বিষয়ে ম্যাডাম যে ওকে অফিসে অপমান অপদস্থ করছে সেটা জানার পর হয়তো সবাই নেগেটিভ চিন্তাভাবনা করবে। আর ঈশান চায় না এসব বিষয়ে অফিসে কোনো কথা উঠুক আর সেসব বিষয়ে ম্যাডামের কানে যাক। শেষে চাকরিটা 1 সপ্তাহ বাদেই ছেড়ে দিতে হোক। ঈশান সর্বোচ্চ চেষ্টা করবে ভেবেছে চাকরিটা আঁকড়ে ধরে থাকার। অন্যদিকে খালামণি কিংবা খালু কেউই বোধহয় জানে না যে ঈশান তাদেরই অফিসে জব করছে। আর জানবেই বা কী করে? ঈশান গত 6 মাসে তাদের বাসায় একবারও পা রাখেনি, আর তাদের মেয়েও হয়তো এসব বিষয় বলেনি। ঈশান জানে এই অহংকারী মেয়েটার কাছে ওদের পরিবার কোনো মান সম্মান আছে বলে মেয়েটা মনে করে না। গরিব আর মিডল ক্লাস মানুষকে তো ও মানুষ বলেই মনে করে না। এভাবেই বড়লোকরাই এই সমাজের প্রকৃত মানুষ, যাতে যা ইচ্ছে তাই করার মতো সুযোগ সুবিধা সবই আছে। সপ্তাহখানেক পরের ঘটনা, সেদিন ঈশান যখন ম্যাডামের অনুমতি নিয়ে কেবিনে আসলো, খেয়াল করলো একটা ছেলের হাত ধরে ম্যাডাম বসে আছে। এটা ম্যাডামের বয়ফ্রেন্ড। ছেলেটা বারবার মেয়েটার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলেও মেয়েটা শুধু মুচকি মুচকি হাসছে আর হাজারটা কথা বলছে, কিন্তু একটাবারও বোঝার চেষ্টা করছে না ছেলেটা ঠিক ওকে কতটা বাজেভাবে স্পর্শ করতে চাইছে। ঈশান শুধু ভাবছিল, হায় রে, মেয়ে মানুষ একটা পুরুষ যে তার দিকে কি বাজেভাবে তাকায় আর বাজে ইঙ্গিত করে, সেটা যদি এই অবশ মেয়ে মানুষগুলো বুঝতো তাহলে কখনোই মেয়েরা নিজেকে এরকম ছেলেদের হাতের মুঠোয় ছেড়ে দিত না। ঈশানকে এমন করে ভাবতে দেখে এবার মেয়েটা একটু রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো, এই, তুই আমাদের দিকে এমন করে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছিস কেন রে? তোকে বলেছি না আমার দিকে মোটেও নজর দিবি না। তোর কিন্তু নজর ভালো না। শোন, এখানে দাঁড়িয়ে না থেকে আমাদের দুজনের জন্য কফি নিয়ে আয়। ঈশান সেভাবে না দাঁড়িয়ে থেকে এবার কফি বানিয়ে নিয়ে ম্যাডামের সামনে দাঁড়াতেই ম্যাডাম আর ওই ছেলেটা একটু হকচকিয়ে উঠল। এই মুহূর্তে এখানে না আসলে যে দুজনে কী করতো তার ঠিক ছিল না। এবার ছেলেটা খানিকটা বিরক্ত হয়ে সাহারাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, বেবি এইসব অভদ্র ছেলেদেরকে কোথা থেকে ধরে এনেছে বলতো? আমাদের পার্সোনাল মুহূর্তে এসে বাধা দিয়ে ফেললো। আর বলো না বেবি, ওকে আমি শিক্ষা দেওয়ার জন্যই আমার অফিসে রেখে দিয়েছি। এই হারামি, তোকে বলছি না যে আমার কেবিনে আসতে গেলে তুই অনুমতি নিয়ে আসবি? তারপরে তুই কোন প্রকার নক না করে আমাদের পার্সোনাল মুভমেন্টে এসে তুই আমাদের বাধা দিয়ে ফেললি। আজকে তো তোর হচ্ছে। ম্যাডাম, বারবার নক করলেও তো আপনাকে ডিস্টার্ব হতো, তাই ভাবলাম কফিটা দিয়ে চলে যাই, সেজন্যই তো। তাই বলে এই মুহূর্তে তোকে আসতে হবে? আজকে তো তোর। মেয়েটা কথাটা বলেই উঠে এসে ঈশানকে কয়েকটা থাপ্পড় লাগালো। তখন ছেলেটা এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বেব, এমন করে ওকে আঘাত করো না। খামাখা অফিসের মধ্যে সিন ক্রিয়েট করলে সবাই তোমাকেই বাজে ভাববে। আমি বলি কি, আমি তোমাকে বলি শায়েস্তা করতে হবে। এই তো এখান থেকে যা। সব সময় এত মাথা গরম করতে হয় না বেবি। আমার কথা শোনো, দেখো ওকে কী করে আমি শায়েস্তা করার রাস্তাটা বলে দিই তোমাকে। ঈশান সেখানে দাঁড়িয়ে রইল। তখন সাহারার রাগী কণ্ঠে বলতে শুরু করলো, তোকে কি বললো শুনিসনি? এক্ষুনি এখান থেকে দূরে যা। ঈশান আর সেখানে চুল পরিমাণও সময় নষ্ট করলো না। এখানে দাঁড়িয়ে থাকলে শুধু কথাই শুনতে হবে আর মার খেতে হবে। তার উপর এদের এসব আদিক্ষেতা দেখতে ইচ্ছে করছে না। ঈশান কেবিনে চলে আসলো। কেবিনে এসে বসে বসে ভাবতে লাগলো, এত টর্চার সহ্য করে কি চাকরিটা করবে? অন্যদিকে খানিকক্ষণ বাদে যখন সাহারা কিছুটা শান্ত হলো, তখন ওকে বসিয়ে দিয়ে ছেলেটাও সামনে বসে বলতে শুরু করলো, বেবি, সব কথাই এত সহজে রেগে গেলে হয়? আমি তোমাকে একটা প্ল্যান বলে দিচ্ছি। তুমি ওকে সবসময় সাথে রাখবে। তোমার সব কাজ ওকে করতে বলবে, সবার সামনে যেন ওর মাথাটা হেট হয়ে যায়। আর এমন কোনো কাজ নেই তুমি যেটা করাবে না। তুমি কি বলছো? আমি তো বুঝতে পারছি না। এবার ছেলেটা ওকে বুঝিয়ে সবটা বলে দিতে লাগলো। ঘণ্টাখানেক বাদেই যখন ছেলেটা চলে গেল, তখন ম্যাডামের কেবিনে ঈশানের ডাক পড়ল। ছেলেটা গিয়ে এবার ম্যাডামের সামনে দাঁড়াতেই ও একবার রাগী চোখে তাকিয়ে ঈশানের পা থেকে মাথা অবধি দেখে, তারপর উঠে আসলো আর ঈশানের সামনে একটা এগ্রিমেন্ট পেপার দিয়ে বলতে আরম্ভ করলো, এই শোন, কালকে থেকে তোকে আর এই ডেস্কে বসতে হবে না। তোকে আমার কেবিনের বাইরে একটা ডেস্ক দেওয়া হবে, সেখানেই বসবি। ঈশান খানিকটা অবাক হলেও ম্যাডামের দিকে একবার তাকিয়ে চোখ জোড়া নামিয়ে নিয়ে বলতে লাগলো, ম্যাডাম, আমি আপনার কথা বুঝতে পারলাম না।
আমি কেন ওখানে বসবো? তাছাড়া এখানে তো কেউ বসে না, তাহলে আমি কেন? তোকে যেটা করতে বলেছি সেটা করবি। তোর প্রমোশন হয়েছে, তুই আজকে থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তোকে যেটা বলবো সেটা করবি, আর যেটা করতে না বলবো সেটা চুপচাপ দেখে যাবি। ব্যাস, ঈশান এই ভয়টাই পাচ্ছিল আর এই সমস্যাটাই হওয়া বাকি ছিল। বিষয়টা ভেবেই ঈশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলতে লাগলো, না মানে আসলে ম্যাডাম, আমি কেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হব? অন্য কাউকে কিংবা নতুন কাউকে নিয়োগ দিলেই তো হতো। খামাখা আমি শুধু শুধু অফিসে যে কোনো এমপ্লয়ি চায় তার প্রমোশন হোক, আর আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য অনেকেই অ্যাপ্লাই করে রেখেছে, আর তুই কি না সেখানে সুযোগ পেয়ে ও সুযোগটা হাতছাড়া করছিস? তুই আসলে একটা বোকা। বোকা না হলে এত টাকা স্যালারির চাকরিটা কেউ ছেড়ে দিতে চায়? ম্যাডাম, আপনার মতলবটা তো আমি খুব ভালো করে জানি। আপনার কাজই হচ্ছে আমাকে সবসময় সাথে সাথে রেখে অপমান অপদস্থ করা। আমার সেটা ভালো করে জানা আছে। তোকে কিন্তু আমি কথা বলতে বারণ করেছি, তারপরও তুই সেই একই কথা বারবার বলছিস। তুই কিন্তু বেশি কথা বলতে শিখে গেছিস। এরপর যদি আমার মুখের উপর আর একটা কথা বলিস, তাহলে তোকে থাপড়ে তোর গালের সব দাঁত আমি ফেলে দেবো। সরি ম্যাডাম, আসলে আমাকে তো সবসময় অপমান করতে থাকেন, তাই আবার কি অপমানের সম্মুখীন হব সেটাই ভাবছি। ম্যাডাম, আমি তো বলছি আমি সেদিন কিছু করিনি। আপনার কথা ভুল হচ্ছে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে সীমার সাথে কথা বলে দেখতে পারেন। ও আপনাকে সব সত্যি বলে দেবে। আমি না হয় মিথ্যে বলছি। তোর থেকে আমি কোনো এক্সপ্লেনেশন শুনতে চাইনি। তোকে যেটা বলা হয়েছে তুই সেটাই করবি। তোকে যেটা দেয়া হয়েছে সেটা নিয়ে এখান থেকে দূর হ। তুই চাকরিটাও ছাড়তে পারবি না, কারণ তুই নিজেই একটা এগ্রিমেন্ট পেপারে সাইন করেছিস। নাহলে আমি চাকরি ছাড়ার ক্ষতিপূরণ হিসেবে তোর কতগুলো টাকার অ্যামাউন্ট বসিয়ে দিতে পারতাম। আমি জানি তোর মতো ভিখারি এই টাকা দেওয়ার ক্ষমতা রাখে না, তাই আমি সেটা করিনি। তোর জন্য আমি এটা দয়া করেছি, সেটাই ভেবে রাখ। না হলে তোর মতো ছেলেকে কেই বা এত দয়া করবে? যেটুকু করেছি সেটুকু নিয়ে খুশি থাক। এখন দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ঈশান মাথা নেড়ে বেরিয়ে আসলো। পরদিন শুরু হলো আরেক যুদ্ধ, কারণ ম্যাডাম যা নয় তাই বলতে লাগলো ছেলেটাকে। দুপুরে যখন খাবার সময় হলো তখন ম্যাডাম ওর জন্য খাবার এনে দাঁড়িয়ে থাকতে বলল। ঈশানকে দিয়ে সব কাজ হাতেই করিয়ে নিল। তারপর যখন ঈশানের খাওয়ার টাইম হলো, মেয়েটা ওকে খেতে যেতে দিল না, যেখানে সেখানেই দাঁড় করিয়ে রাখলো। তারপর ঈশানের মুখে যখন বাসার দিকে যাবে তখন মেয়েটা ওকে বলতে লাগলো, শোন, কালকে তোকে আমার সাথে একটা পার্টিতে যেতে হবে। তুই সাথে সাথে থেকে আমার সেফটি দিবি। আর যাব না বললে আমি সেটা শুনতে চাই না, তাহলে অবস্থা আমি আরও খারাপ করে ছেড়ে দেবো। ঈশান মাথা নেড়ে উত্তর দিল, জানে এই মেয়ের সাথে তর্ক করে কিংবা কোনো কথা বলে লাভ হবে না, আর বললেও উল্টো হাজারটা কথা শুনতে হবে, আবার গায়ে হাত তুলতে পারে। ঈশান বাসায় চলে আসলো, এসে বিছানায় গা এলিয়ে দিল। এই মেয়ের বিয়ে হয়ে থাকাটা কি চারটিখানি কথা? ঈশান শুধু ভাবছে অন্য কেউ হলে এই মেয়েটাকে উচিত শিক্ষা দিয়ে তবেই অফিস থেকে বেরিয়ে আসতো। ঈশান কেন যে পারছে না? তবে কি আব্বু আম্মু বিষয়টা জানতে পারবে, কিংবা এত শখের চাকরি চলে যাবে বলে? আবার পরক্ষণে মনে হয়েছে অন্য সব অফিসে গেলেও সেখানে ব্যবহারটা এর থেকে ভালো হবে, কিংবা এর থেকেও কষ্ট করে টিকে থাকতে হবে না, তার কি গ্যারান্টি আছে? কথাগুলো ভেবেই চাকরিটা ছাড়তে পারছে না। শেষে পরদিন যখন ঈশান অফিসে আসলো, এসে দেখলো ম্যাডামের মনটা খুব ভালো, তাই তেমন কিছুই বলল না। পরের দিন বিকেলের দিকে ঈশান ম্যাডাম আর ড্রাইভারের সাথে বের হলো। ঈশান অবশ্য ড্রাইভারের সাথেই বসেছে। ড্রাইভার বুঝতে পারছে যে ঈশানের কী অবস্থা, কারণ লোকটা আগেও কয়েকবার দেখেছে। যখন ম্যাডাম ঈশানকে নিয়ে বাইরে গেছে তখনই ওর সাথে খুবই খারাপ আচরণ করেছে। ম্যাডাম ফোনে কারোর সাথে হেসে কথা বলছিল, তখন ড্রাইভার ঈশানকে হাজারটা কথা বলল। ঈশান কি ভুল করেছে? আর কি জন্যই ম্যাডাম এরকম করছে ওর সাথে? ঈশান লোকটাকে তেমন কিছু না বলে শুধু হাসলো আর বোঝালো এটা ওর কপালে ছিল। অফিসে এই অবধি কেউ জানে না ওরা দুজন, অর্থাৎ সাহারা আর ঈশান খালাতো ভাই বোন। জানলে হয়তো অনেকে অনেক কথা বলতো, আর
এমন আত্মীয় থাকার চাইতে না থাকাই ভালো। যার মেয়ের ব্যবহারটা এরকম, তার বাসায় যাওয়া কিংবা তাদের সাথে যোগাযোগ রাখতে ঈশানের আর ইচ্ছে করেনি। আর করবেই বা কেন? এত বড় অপমান অপদস্থ হতে কারই বা ভালো লাগে? পার্টিতে এসে ম্যাডাম ওদের রেখেই ভিতরে গেল, আর তেমন কিছু বলল না। তবে ঈশানকে কিছু বলতে চেয়েও ড্রাইভারের জন্য পারল না। ওরা গাড়ির আশেপাশেই বসে রইল, অনেকক্ষণ এদিকে ওদিকে হাঁটাচলা করলো। দেখতে দেখতে 1, 2, 3 ঘন্টা করে অনেকক্ষণই পেরিয়ে গেল। রাত 12টা বাজে, তারপরও ভদ্রমহিলার আসার কোনো নাম নেই। এবার ড্রাইভার লোকটা গাড়ি থেকে বেরিয়ে এসে ঈশানের পাশে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো। ম্যাডাম, ভিতরে কি এত করছে বলুন তো? পার্টি তো শেষ হয়ে গেছে, সবাই একে একে বেরিয়ে গেছে অনেক আগেই। এতক্ষণ যাবৎ কি করছে আমি সেটাই খুঁজে পাচ্ছি না। বড় লোকের মেয়ে বলে কি যা ইচ্ছে তাই করবে। আমাদের কি রাতে খাওয়া দাওয়া ঘুম নেই? উনি দেখছি দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। এসব স্যারকে জানাতেই হবে। ঈশান চুপ করে রইল। ওর কেন জানি মনে হচ্ছে মেয়েটা আবার কোনো ঝামেলা পাকাবে না তো। আর আসার পর দেখেছিল ম্যাডামের ওই বয়ফ্রেন্ডও কিছুক্ষণ পর বাসার ভিতরে গিয়েছিল, আর ছেলেটা এসে বেরোতেও দেখেনি। তাহলে কি এটা ওদেরই বাসা? ছেলেটার যে হাবভাব আর আকার ইঙ্গিত, তাতে মেয়েটার কোনো ক্ষতি করে দিবে না তো? কথাটা ভেবেই বুকের ভিতর কেমন ধক করে উঠল। ঈশান তখন ড্রাইভারকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আমাদের কি ভেতরে যাওয়া ঠিক হবে? যদি ভেতরে গেলে ম্যাডাম রাগারাগি করে, তাছাড়া ওনাদের তো পার্সোনাল কথাও থাকতে পারে, তাই না? রাত 12টার সময় কি এত পার্সোনাল কথা থাকতে পারে জানি না। আমি জয়েন করেছি গত 3 মাস হলো। 3 মাসে এরকম কিচ্ছু দেখিনি। আমি বলি কি চলেন আমরা ভিতরে গিয়ে দেখি, ম্যাডামকে ডেকে নিয়ে আসি, না হলে কিছু খেতে দিক, তারপর যতক্ষণ খুশি বসিয়ে রাখুক। ঈশানের মনে কেমন যেন একটা সন্দেহের বাসা বাঁধল। রাত 12টা পার হয়ে যাচ্ছে, তারপরও কিনা মেয়েটার আসার কোনো নামগন্ধ নেই। তারপর কেন জানি আর চুপ করে থাকতেই পারল না। যদি মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায়, মেয়েটা ওর খালাতো বোন, আর খালামণির মুখের দিকে তাকালে মনে হবে যে ও জানতো আর কিছু করতে পারতো, তারপরও করেনি ওর জন্য। যদি মেয়েটা আজকে বিপদে পড়ে, আর সেটা ঈশান এখানে থাকার পরেও বুঝতে না পারে, ভিতরে যেতে দেরি করে, তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। কথাগুলো ভেবেই ঈশান হাঁটতে আরম্ভ করলে এবার ড্রাইভার পিছন পিছন আসলো। ওরা বাসার ভিতর প্রবেশ করে দেখলো যে বাসাটা পুরো ফাঁকা। আশেপাশে এদিকে ওদিকে খুঁজেও যখন পেল না, তখনই ওরা বেরিয়ে আসতে গেলে একটা চিৎকারের আওয়াজ হলো। চিৎকারটা সাহারার কণ্ঠে। ঈশান বুঝতে পেরেই এবার চিৎকারের উৎস খুঁজতে গেল। ড্রাইভার বলতে আরম্ভ করলো। স্যার, আমি যেটা বলছিলাম সেটাই হয়েছে। দেখুন গিয়ে কোথায় কি করছে। আমার তো মনে হচ্ছে ম্যাডামের সাথে কেউ খুব জোর জবরদস্তি করছে। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। আরেকটা চিৎকারের শব্দ পেতেই দোতলায় চলে গেল। তারপর কয়েকটা রুম পেরিয়ে যেতেই একটা রুমের সামনে এসে ধস্তাধস্তির শব্দ পেতেই ঈশান দরজাটা খুলে ভিতরে গিয়ে দেখলো সাহারা। অবস্থা খুবই বাজে। ওর ড্রেসটা অনেক জায়গায় ছিঁড়ে ফেলেছে একটা ছেলে। এবার ঈশান ছেলেটার শার্টের কলার ধরে সাহারার উপর থেকে উঠিয়ে নিল। তারপর খেয়াল করলো ছেলেটা সাহারার বয়ফ্রেন্ড। সাহারা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করেছে, কিন্তু ছেলেটা সজ্ঞানে আছে। ঈশান সেটা বুঝতে পেরে একবার সাহারার দিকে তাকালো। মেয়েটা মাতাল অবস্থাতেই বারবার বলছে, একদম আমার কাছে আসবে না। আমি কিন্তু এরকম কিছু আশা করিনি তোমার থেকে। তুমি আমার সাথে এমন কিছু করতে পারো না। মেয়েটা মাতাল অবস্থায় নিজেকে বাঁচানোর বৃথা চেষ্টা করছিল। ঈশান ভাবতে লাগলো, এখন এখানে না আসলে কিংবা আর মিনিট 5 পরে আসলেই অনেক বড় সর্বনাশ হয়ে যেত মেয়েটার। এবার ঈশান ছেলেটাকে কষিয়ে মুখ বরাবর একটা ঘুষি বসালো। ছেলেটার নাক দিয়ে কলকল করে রক্ত পড়তে লাগলো। এবার ঈশান ইচ্ছে মতো ছেলেটাকে লাথি ঘুষি আর থাপ্পড় চড় মারতে লাগলো। ঈশান কোনো কিছুই ভাবলো না, কার বাসা কোথায় এসেছে কিছুই জানার দরকার নেই। এই মুহূর্তে নিজের খালাতো বোনকে এমন একটা অবস্থায় দেখে ঈশানের মাথায় আগুন জ্বলে উঠল। শত হলেও ও একটা মেয়ে, ঈশানের সাথেও বাজে ব্যবহার করতে পারে, তাই বলে ওর চোখের সামনে থেকে একটা মেয়ের আর সেটা ওর খালাতো বোনের সম্মানটা নষ্ট হবে, সেটা দেখে চুপ করে থাকতে পারবে না। কথাগুলো ভেবেই ঈশান ছেলেটাকে এলোপাথারি মারতে শুরু করলো। মিনিট 5
মেরে ছেলেটাকে রক্তাক্ত করে ফেললো। এবার ড্রাইভার এসে ঈশানকে আটকে দিয়ে বলতে লাগলো, স্যার, ওকে ছেড়ে দিন। এটা কার না কার বাড়ি তার ঠিক নেই। এখানে এসে এরকম ঝামেলা করাটা ঠিক হবে না। আপনি বরং ম্যাডামকে কোলে উঠিয়ে নিন, আর আমরা এখান থেকে চলে যাই। তারপর লোক জড়ো হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। ড্রাইভারের কথায় ঈশানের হুঁশ ফিরতেই ও সাহারার দিকে তাকালো। তারপর যখনই মনে হলো ড্রাইভার ঠিকই বলেছে, এটা যদি এই ছেলেটার বাসা হয় আর এখানে যদি এরকম কিছু হয়, শেষে ওদেরই ফেঁসে যেতে হবে। ঈশান কিছু একটা ভেবে শার্টটা খুলে ফেলল। তারপর মেয়েটার কাছে এসে ওর গায়ে জড়িয়ে দিয়ে ওকে কোলে তুলে নিল। মেয়েটা সেন্সলেস হয়ে গেছে। ঈশান ওকে কোলে উঠিয়ে নিতেই মেয়েটা কেমন যেন বাচ্চাদের মতো গুটিয়ে একদম ওর বুকের সাথে লেপ্টে গেল। ঈশান মেয়েটাকে পাজাকোলা করে তুলে নিয়ে বাহিরে আসলো। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিতেই ঈশান সাহারাকে গাড়িতে উঠিয়ে দিল, কিন্তু মেয়েটা ওকে জ্যাপটে জড়িয়ে ধরেই রাখলো। তাই ঈশানও উপায় না পেয়ে পিছনে উঠে বসলো। ড্রাইভার বাসার দিকেই যাচ্ছিল আর হাজারটা কথা বলছিল। এবার ঈশান বুঝতে পারল মেয়েটাকে যতবার ছাড়ানোর চেষ্টা করছে ও বিরক্তিতে ততবার চোখ মুখ কুঁচকে নিচ্ছে আর ঈশানকে আরও শক্ত করে জড়িয়ে ধরছে। আধা ঘন্টার মধ্যেই ওরা সাহারাদের বাসার সামনে আসলো, যেখান থেকে গত 6 মাস আগে আসা যাওয়া বন্ধ করে দিয়েছিল সে বাসায়। ঈশান আবারও মেয়েটাকে কোলে উঠিয়ে নিতেই ড্রাইভার সাথে সাথে আসলো। বাসার কলিং বেল দিতেই কিছুক্ষণ পর খালামণি এসে দরজা খুলে দিল। ওদের এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রমহিলা অবাক চোখে তাকিয়ে রইল। তখন ঈশান পাশ কেটে ভিতরে যেতে গেলে খালামণি সরে গেল। খালামণি বিষয়টা জিজ্ঞেস করতে লাগলো বারবার, তারপরও ঈশান তেমন কিছুই বলল না। ঈশান, কি হয়েছে সাহারার? আর আমার মেয়ের এই অবস্থা কেন? ঈশান তবুও উত্তর দিল না। সাহারাকে রুমে নিয়ে এসে শুয়ে দিল। তারপর বাহিরে এসে খালামণির দিকে চেয়ে থেকে বলতে লাগলো, তোমার মেয়ে ড্রিঙ্কস করেছে, পারলে ড্রেসটা চেঞ্জ করে দিও। ঈশান একেবারে পুরো ঘটনাটা বলল না। এবার ঈশান খালামণির কোনো কথা না শুনে চলে যেতে এবার ড্রাইভার খালামণিকে সবটা বলল। সব শোনার পর সাহারার আম্মু অর্থাৎ ঈশানের খালামণি চুপ করে রইল। ঈশান যে ওদের অফিসের একজন কর্মচারী ছিল আর এতদিন সাহারা ওকে কী টর্চার করেছে সেটা ড্রাইভারের থেকে শুনল। সব শোনার পর সাহারার আম্মু চুপ করে রইল। তারপর আজকে কি হয়েছে সেটা শোনার পর যেন উনি স্তব্ধ হয়ে গেলেন। উনি মেয়ের এরকম চলাফেরা দেখে অনেকটাই ভয় পেতেন। আজকে যদি ওনার স্বামী বাসাতে থাকতো আর এসব কিছু জানাজানি হতো তাহলে হয়তো মেয়ের অবস্থা উনি খারাপ করে ফেলতেন। ভাগ্যিস ভদ্রলোক ব্যবসায়ীর কাজের জন্য শহরের বাইরে গেছে আর মেয়েও যেন এই সুযোগটাই পেয়ে বসেছে। ড্রাইভার চলে যেতেই ভদ্রমহিলা এসে মেয়ে চেঞ্জ করে দিলেন আর ভাবতে লাগলো ঈশানের সাথে মেয়েটা এমন কেন করেছে। পরদিন যখন সাহারার ঘুম ভাঙলো তখন বেলা 12টা বাজে। তারপর রাতের কথা ওর মনে পড়ল। সাহারা নিজেকে বাসায় দেখে অনেকটা অবাক হলো। এবার মনে পড়ল যে ঈশান আর ড্রাইভারও গিয়েছিল ওর সাথে, তাহলে ওরাই কি ওকে বাসাতে দিয়ে গেল? মেয়েটার এক মুহূর্ত দেরি করলো না, ঈশানকে কল লাগালো। সাহারা ঈশানকে আধা ঘন্টার মধ্যে ওর বাসায় আসতে বলল। ঈশানও ম্যাডামের কল পেয়ে বাসায় এলো। ডাইনিংয়ে প্রবেশ করতেই মেয়েটা তাড়াহুড়ো করে নেমে আসলো। তারপর ঈশান কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা এসে ওর শার্টের কলার ধরে বলতে আরম্ভ করলো, কালকে আমি পার্টিতে ছিলাম, তাহলে বাসায় আসলাম কি করে? আর তোকে বলেছিলাম না তুই আমার খেয়াল রাখবি? আমি একা একা বাসায় চলে আসলাম আর তুই কিনা আমার কোনো খোঁজ খবরই নিসনি, তাই না? ঈশানের খানিকটা রাগ হলো, তাই শার্টের কলার ছাড়িয়ে নিতে বলতে লাগলো, আর কয়েক মিনিট ওখানে থাকলে আপনার মান সম্মানটা আজকের এত উঁচুতে থাকতো না ম্যাডাম। আপনি যে বয়ফ্রেন্ড বানিয়েছিলেন তার সাথে খুব বাজে অবস্থায় আমরা আপনাকে একটা রুমের মধ্যে পেয়েছি। শেষে ওখান থেকে আপনাকে আনতে গিয়ে ওর সাথে আমাকে মারপিট পর্যন্ত করতে হয়েছে। ঈশান কথাটা বলে শেষ করার আগে মেয়েটা ওকে কয়েকটা থাপ্পড় মারল। তারপর আশেপাশে কিছু শুনতে লাগলো। তারপর কয়েক মিনিট বাদেই মেয়েটা কোথা থেকে যেন একটা হকি স্টিক এনে ওকে ইচ্ছে মতো মারতে লাগলো। আশ্চর্যের বিষয়, মানুষকে যে উপকার করলেও এরকম বিপদে পড়তে হয় ঈশানের সেটা জানা ছিল না। ও কিছু বলতে গেলে এই মেয়েটা ওকে ইচ্ছে মতো মারতে লাগলো। কয়েক মিনিট পর বাসার মধ্যে কেউ তাড়াহুড়ো করে ঢুকলো। ঈশান সেদিকে না দেখলেও সারা খেয়াল করলো। আম্মু
আর ওর ছোট বোন আসছে। আম্মুকে বাসার ভিতরে প্রবেশ করতে দেখেও মেয়েটা থামছে না। এবার ভদ্রমহিলা এসে মেয়েকে আটকিয়ে দিল, আর ছোট বোন এসে ঈশানের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আপু, তুমি ভাইয়া এমন করে মারছো কেন? ওকে তো মেরে ফেলাই উচিত। ও সাহস কি করে হয় আমার শরীরে টাচ করার? কালকে ওই আমাকে বাসায় এনেছে, তাই না? সাহারা, আমার কথা শোনো। তুমি যেটা ভাবছো তার থেকে বাজে কিছু তোমার সাথে হতে যাচ্ছিল। ওর সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডের সাথে মারপিট করার? এই ছোট লোকটা নিশ্চয়ই রাফিনকে অনেক মেরেছে। আজকে তার প্রত্যেকটা আঘাত আমি তোকে ফিরিয়ে দেব। সবটা না জেনে না শুনেই তুমি ওকে এইভাবে মারতে পারো না। আর একটা আঘাত তুমি ওকে করবে না। তোমার এই বোনের ছেলের মন মানসিকতা আর চিন্তা ভাবনা যে কতটুকু নিচু তুমি জানো না আম্মু। তুমি যদি জানতে তাহলে কখনোই আমাকে আটকাতে না। তুমি ভাবতে পারো এই সামান্য কারণে আমি ওকে মারছি, তাই না? ওর উপরে আমার অনেক দিনের রাত। তুমি জানো না ও আমার নিয়ে ঠিক কতটুকু বাজে চিন্তা ভাবনা পোষণ করে। তুমি জানো ও সীমার সাথে কি করেছে? আমার সাথে কি করেছে মানে? আপু, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুই বুঝবি কি করে? ও তাকে কিছু একটা করেছে, হয় তাবিজ করেছে, আর না হলে কোনো কালো জাদু করেছে, যার জন্য তুই ওর হয়ে কথা বলছিস। মেয়ে জোর জবরদস্তি করছে। এর মাঝেই বাসার কাজের লোক আর ড্রাইভার তাড়াহুড়ো করে এসে বাসায় ঢুকলো। সারা আবারও ঈশানকে মারার চেষ্টা করতেই খালামণি রাগের মাথায় মেয়েকে একটা থাপ্পড় মেরে দিল, আর চিৎকার করে বলতে লাগলো, অর্থের অহংকারে তোমার কাছে সম্পর্ক আর আত্মীয়তা তুচ্ছ হয়ে গেছে। দিন শেষে যে ছেলে তোমাকে বাঁচালো, কালকে ওরকম একটা বিপদের হাত থেকে তোমাকে রক্ষা করলো, আর তুমি তাকে আজকে আঘাত করছো। এটা কি প্রতিদান হিসেবে ওকে তুমি দিচ্ছ? এবার সাহারে কিছুটা শান্ত হতেই ওর বোন বুঝতে পারলো সেদিনের ওই ঘটনা, অর্থাৎ সীমা যে ঈশানকে প্রপোজ করেছিল সেটা নিয়েই হয়তো ওর আপু কিছু বলতে চাইছে। সীমা ঈশানের দিকে তাকিয়ে নিজেই বলতে আরম্ভ করলো, ঈশান ভাইয়া আমাকে জাদু করেছে মানে? তুমি কি বলতে চাইছো? আমি বুঝতে পারছি না আপু। কেন? ও তোকে বলেনি তোকে ভালোবাসে? আর তোকে ইমোশনালি ব্ল্যাকমেল করেনি? এবার বিষয়টা সীমার কাছে পরিষ্কার হলো। ওর আপুর মতো ও অতটাও মাথা মোটা নয় যে এরকম ভুল করবে। বিষয়টা ভেবে সীমা বলতে আরম্ভ করলো, আমি সব সময় ভাবতাম আমার আপু বুদ্ধিমতী, কিন্তু তুমি যে এতটা বোকা আমি সেটা ভাবতে পারিনি। আম্মু আর বড় আপু দুজনেই সীমার দিকে তাকাতে তখন মেয়েটা বলতে লাগলো, আম্মু, ঈশান ভাইয়া আমাকে কোনো কিছুই করেনি, উল্টো আমারই ভাইয়াকে ভালো লাগতো, তাই আমি সেদিন ভাইয়াকে প্রপোজ করেছিলাম। কিন্তু ভাইয়া কি বলেছে জানো? সে বোনের নজরে দেখে। খালা তো ভাই বোনের সম্পর্কর মাঝে হতেই পারে, তাই বলে আর কাউকে ভালো লাগাটা দোষের কিছু নয়। ঈশান ভাইয়াকে আমার ভালো লাগতো বলেই আমি কথাগুলো বলেছিলাম, কিন্তু আমি জানতাম না আমার আপু মানুষটাকে এত বেশি ভুল বুঝবে আর সবার সামনে এরকম ছোট করবে। আমার তো এখন মনে হচ্ছে আমার আপু সেদিনের ওই ভুল বোঝাবুঝি নিয়েই এসব করছে, তাই না আপু? ছোট বোনের মুখে এরকম কথা শুনে এবার সাহারা অবাক হলো। তাহলে কাল আমার বয়ফ্রেন্ডের সাথে ওর মারপিট কেন করেছে? আমাকে ও কোন সাহসে বাসায় নিয়ে এসেছে? বয়ফ্রেন্ড কথাটা শোনার সাথে সাথেই আম্মু ওকে কষিয়ে আরেকটা থাপ্পড় বসালো। রাগের মাথায় উনি মেয়ের একটা হাত চেপে ধরে বলতে লাগলো, আর একবার যদি ওই লম্পটটার কথা তোমার মুখে শুনি, তাহলে তোমাকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। তোমার মতো একটা অবুঝ মেয়ে আমার আছে, সেটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। একটা লম্পটের সাথে সম্পর্কে জড়িয়েছো, আর দিন শেষে সে যখন তোমার সম্মানটা, তোমার ইজ্জতটা নষ্ট করার চেষ্টা করেছে, আর এই ছেলেটা গিয়ে যখন তোমাকে বাঁচিয়েছে, সেটাও তোমার কাছে অন্যায় হয়েছে। আবার সেই লম্পটের হয়ে তুমি কথা বলছো। তোমার চিন্তা ভাবনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো আমার মেয়েদেরকে এমন শিক্ষা দিইনি। নিজের ছোট বোনের থেকে অন্তত কিছু তো শিখতে পারো। বাইরে থেকে পড়ালেখায় পড়ে এসেছো বলে নিজেকে খুব বড় ভাবো তুমি, তাই না? তোমার আব্বু বাসায় ফিরুক, আমি তাকে বলবো তার মেয়ে কি সব করে বেড়াচ্ছে। স্বাধীনতা দিয়ে তিনি মেয়েদের এত বেশি উঠতে দিয়েছে যে তার মেয়ে কোনটা ভালো কোনটা খারাপ কিছুই বুঝতে পারে না। এবার ড্রাইভারের মনে হলো কালকের বিষয়টা ম্যাডামকে বলা উচিত। লোকটা এগিয়ে আসলেও ঈশান এর আগেই বলতে লাগলো, খালামণি,
এই নিয়ে আর কোনো অশান্তি করো না। আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও। আমি অন্যায় করেছি, তার শাস্তি পেয়েছি, এই নিয়ে কোনো ঝামেলা করো না। ওনাকে শুধু শুধু বকাঝকা করবে, এতে উনি আমার আর আমার পরিবারের উপর আরও রেগে যাবে, দুই পরিবারের সম্পর্ক নষ্ট হবে। এগুলোর দরকার নেই। আর ম্যাডাম, আপনাকে বলছি, আমি আর আজকের পর থেকে আপনার অফিসে আর যাচ্ছি না। এত এত টর্চারটা সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আপনার যদি আমাকে পুলিশে দেওয়ার থাকে দিন, যা করার আপনি করে নিন। তারপরও আমি আর আজকের পরে আপনার এই অফিসে যাচ্ছি না। ছেলেটা কথাগুলো বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে গেল। খালামণি ধপ করে একটা জায়গায় গিয়ে বসে পড়ল। মেয়েকে সবটা বলল। সব শোনার পর সাহারা মাথা নিচু করে রইল। তখন ড্রাইভার বলতে লাগলো, ম্যাডাম, কাল যদি স্যার ওখানে না থাকতো তাহলে আপনার কোনো ক্ষতি হয়ে যেত। আপনি বোঝার চেষ্টা না করেই ওনাকে এমন করে আঘাত করবেন আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম আজকে আপনাকে বিষয়টা বলবো, কারণ এসব নিয়ে ঈশান স্যার কালকে আপনার আম্মুকেও কিচ্ছু বলেনি। উনি কষ্ট পেয়েছে এসব বিষয় নিয়ে, সেজন্য আপনাদের কিছু বলতে চাইনি। আর উনি যে আপনার খালাতো ভাই, আজকে আমি সেটা জানতে পারলাম। অবশ্যই আপনারা হয়তো এটা মনে করেন না, কিন্তু কালকে যখন আপনি ভিতরে ছিলেন তখন উনি বারবার আপনার কথা বলছিল। আপনার কোনো বিপদ হলো কিনা সেটা বারবার বলছিল। আর এমন একটা মানুষকে নিয়ে আপনি এসব বাজে চিন্তা ধরুন পোষণ করেন, আমি জানতামই না। যতই হোক, ছোটো মুখে বড় কথা বলতে চাই না। আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। ড্রাইভার কথাগুলো বলেই বেরিয়ে গেলে এবার সাহারার আম্মু সেখান থেকে চলে গেল। সীমা বড় বোনের সামনে এসে দাঁড়িয়ে থেকে বলতে আরম্ভ করলো, একটাবার ভাবতে পেরেছো ভাইয়া, কতটা ভালো মানুষ, যার জন্য একটা বারের জন্য আমাদের এসব বিষয় বলেনি। গত 6 মাস আগে থেকে ওনার সাথে যা যা করে আসছো, এসব যদি আব্বুকে একটাবার জানাতো আর নিজের পরিবারকে বলতো, তাহলে দুই পরিবারের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াতো। অবশ্য তুমি চাও না যে ওদের সাথে আমাদের সম্পর্ক থাকুক, কারণ তোমার আব্বু তো অনেক বড় লোক। কিন্তু আমার আব্বু বড় লোক না হলেও না তোমার মতো এত অহংকারী হতে শেখায়নি। একটা কথা আপু, কাউকে যদিও কখনো সম্মান করতে না জানো, অন্তত এমন কিছু করো না যেটা তার কষ্টের কারণ হয়। আমি সত্যি খুব বেশি অবাক হয়েছি যে আমার বড় বোন কিনা এমন মন মানসিকতা নিয়ে চলাফেরা করে। তুমি যাকে এত বাজে ভাবো, সেই ছেলেটাই আমাদেরকে এমন সেভ করে রেখেছে। ঈশান ভাইয়া যদি চাইতো আমার সাথে বাজে কিছু করতে পারতো না বলো, কিন্তু নিজের বোন ভেবে সবসময় দূরে সরে থেকে আগলে রেখেছে। তারপরে যখন কাল তুমি এরকম একটা বিপদে পড়লে, তোমাকে সেখান থেকেও রক্ষা করলো। আমার খুব হিংসা হয় জানো, যে তোমার জন্য একটা মানুষ এত কিছু করে আর তুমি কিনা তাকে এত ছোট নজরে দেখো। আসলে তোমার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আপু, তাই ভালো আর খারাপের পার্থক্যটা তুমি বুঝতে পারো না। না হলে এরকম একটা মানুষকে এত সব বাজে কথা বলতে পারতে আর এতগুলো আঘাত করতে পারতে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় আসলো ছেলেটা। আম্মু ছেলের এই অবস্থা দেখে বারবার জিজ্ঞেস করলেও ঈশান বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। রাতে যখন আব্বু এসে আম্মুর থেকে বিষয়টা জিজ্ঞেস করে জানতে পারলো, ছেলেকে বিষয়টা জিজ্ঞেস করার আগেই ওর ভীষণ জ্বর উঠল। আব্বু ডক্টর ডেকে ছেলের চিকিৎসার ব্যবস্থা করলেন। ঈশানের কিছুটা হুঁশ ফিরতে এসেছে। আব্বু আম্মু জড়াজড়িতে ঈশান সব কিছু বলল। সব শোনার পর আম্মু মাথা নিচু করে রাখলো আর কান্না করতে করতে বলতে লাগলো, এই জন্যই বুঝি তুমি আমার বোনের বাড়িতে যাও না, তাই না? আমার বোনের মেয়ে যে তোর সাথে এত বাজে ব্যবহার করে সেটা একটাবার আমাকে বলনি কেন? আমি বুঝতেই পারিনি আমার বোন বড়লোক বলে আমাদেরকে মানুষ বলেই মনে করে না। বাদ দাও না এসব কথা। আমি তো এই জন্যই বলতে চাইছিলাম না যে তুমি খালামণিকে ভুল বুঝবে। খালামণি, খালু, ওদের কারো দোষ নেই, দোষটা আমাদেরই। এত বড় লোকদের সাথে আমাদের কেনই সম্পর্ক হয়েছে, আর কেনই বা আমরা ওদের বাসায় বারবার চলে যাই বলো তো? এত বড় লোকের সাথে গরিবের সম্পর্ক থাকতে নেই। আম্মু, দয়া করে এসব বিষয় নিয়ে খালামণিকে কিছু বলো না, আমি তোমাদের রিকোয়েস্ট করছি। আব্বু কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে গেল। আম্মু ঈশানের পাশে বসে কান্নাকাটি করলো আর ছেলের মাথায় জলপট্টি দিল।
দুদিন পর খালামণি আর খালু ওদের বাসায় আসলো। তখন ঈশানের এই অবস্থা দেখে খালামণি অনেক কান্নাকাটি করলো। আর খালু তো ঈশানের আব্বু আম্মুর কাছে হাতে পায়ে ধরে মাফ চাই, এরকম একটা অবস্থা। তারপরও ঈশানের আব্বু আম্মু তেমন কিছুই বলল না। ওনারা কিনা বুঝতেই পারেনি ওনাদের মেয়ে এরকম একটা কাজ করেছে। সাহারার আব্বু এত ভালো মানুষ, ঈশান যেটা ভেবেই পায় না যে তার মেয়ে এতটা বাজে চিন্তাভাবনা আর অহংকারী মেয়ে কিভাবে হলো। তাহলে কি এটা অন্য কারো মেয়ে? এসব মাঝে মধ্যেই সেটাই ভাবে। তবে ঈশান ঠিক করে নিয়েছে আজকের পর আর ওই অফিসে ফিরে যাবে না, কারণ এরকম টর্চার সহ্য করাটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ঈশানকে যেমন করেছে, যেভাবে পেরেছে, গত 2টা মাসে মেয়েটা ইচ্ছে মতো অপমান করেছে। অপমানটা যেমন তেমন, গায়ে হাত তোলাটা অতিরিক্ত পরিমাণেই ছিল। আর গত 2 দিন আগে তো এমন করে মেরেছে যার জন্য শরীরের দাগগুলো এখনও আছে। ঈশান কিছুটা জ্বর কমলেও রুম থেকে বের হচ্ছিল না। যখন জানতে পারলো খালু খালামণি এসেছে, তখন ঈশান এসে সোফাতে বসতেই ওকে এই অবস্থায় দেখে খালামণি ওর হাত ধরে অনেক কান্নাকাটি করলো। শেষে খালু ঈশানকে অফিসের কার্ড দিয়ে বলতে শুরু করলো, এই অফিসে গিয়ে যোগাযোগ করিস, আমার কথা বললেই ওখানে তোর চাকরি হয়ে যাবে। তোকে আর ওই অফিসে যেতে হবে না। আমি কি এমন অন্যায় করেছিলাম যার জন্য আমার এরকম একটা বকাটে মেয়ে তৈরি হয়েছে? হ্যাঁ, আমি জানি না, পারলে আমাকে মাফ করে দিস। না না খালু, এসবের কোনো দরকার নেই। আমি তোমাদের থেকে আর কোনো দয়া কিংবা কোনো কিছুই আশা করি না। তোমাদের মেয়ে এতে আবার ঝামেলা করবে, দরকার নেই এসবের। তোমরা মেয়ের কাজের জন্য এসেছো, মাপ চেয়েছো, এসব বাড়াবাড়ি ছিল। কারণ ভুলটা তোমাদের নয়, তোমাদের মেয়ের। এসব কথা বলে নিজেদের ছোট করার দরকার নেই। তোমরা যেভাবে আছো তেমন করে থাকো, আর আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। তোমাদের কোনো দয়ার প্রয়োজন নেই আমাদের। এখন কি তাহলে তুই আমাদের মেয়ের জন্য আমাদের 2 বোনের সম্পর্কটা নষ্ট করে দিতে চাইছিস? না না খালামণি, আমি সেটা স্বপ্নেও ভাবি না। তোমাদের যদি ইচ্ছে থাকে তোমরা আমাদের সাথে যোগাযোগ রেখো। তাছাড়া আমাদের সম্ভব না অত বড় লোকের খোঁজখবর নেওয়া। আমাদেরই বাকি যোগ্যতা আছে তোমাদের বাসায় গিয়ে সবসময় পড়ে থাকার। যাই হোক, এসব কথা আজকে এই পর্যন্তই। এরপর আর এসব কথা তোমরা বলো না। তোমরা নিজেদেরকে ছোট করলে এটা আমাদেরই খারাপ লাগবে। ঈশান সেখান থেকেই চলে গেল। তখন আম্মু তার বোনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জানিস তো বোন, আমার ছেলের আত্মসম্মানটা অনেক বেশি। যেখান থেকে ও মুখ ফিরিয়ে নেয় সেখানে ওকে জোর করেও আর নেওয়া যায় না। তোরা আর এসব কথা বলিস না, ও তাহলে রেগে যাবে। আর খামোকা এসবের কিছু দরকার নেই। তোরা যখন খুশি আমাদের বাসায় চলে আসিস। আমরা কোনোভাবে তোদের উপর রাগ করিনি। শুধু শুধু এসব নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই। খালু খালামণি দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। বাসায় গিয়ে ভদ্রলোক ওনার মেয়েকে ডেকে পাঠালেন। মেয়ে গত 2 দিন যাবৎ অফিসে যাচ্ছে না। সাহারা এসে আব্বুর সামনে দাঁড়াতেই উনি মেয়েকে বসতে বললেন। মেয়ে বসতেই ভদ্রলোক বলতে আরম্ভ করলেন, তুমি কি চাও সেটা আমাকে একটু বলবে? মানে? মানেটা খুব সোজা। তুমি গত কয়েকদিন যাবৎ অফিসে যাচ্ছ। এই 6টা মাস হবে কিনা সন্দেহ। নিজে থেকেই অফিসে যাওয়ার জন্য দায়িত্ব নিয়েছিলে। তারপর অফিসে যেতে শুরু করতেই অফিসের ম্যানেজারকে তাড়ালেই। অফিসে নতুন নতুন এমপ্লয়িগুলোকে কয়েকদিন রেখেই তাড়িয়েছো। তারা প্রায়ই কাজে ফাঁকি দেয়। আর তার উপর অফিসে যা হাল তুমি করেছো, তাতে ব্যবসাটা চুকতে আর বেশি দিন সময় নেই। এই জন্যই তোমাকে অফিসে বসিয়েছিলাম আমি। আব্বু, আমি অফিসের মধ্যে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে ছি ছি ছি, এসব কথা আব্বু হয়ে আমার বলতেও লজ্জা লাগছে। মেয়েকে বসিয়েছি আর সে অফিসে গিয়ে ছেলেদের ডেকে নিয়ে প্রেমের আলাপ করছে। কই, আমি তো তোমাকে এমন শিক্ষা দিইনি। বাইরে কি এই জন্যই পাঠিয়েছিলাম যে দেশে এসে এইসব কাজ করবে? না জানি বাইরে কী সব করে বেরিয়েছো। হ্যাঁ আব্বু, তুমি ওকে এমন করে বলতে পারলে? এমন করে তোমাকে বলতে বাধ্য হলাম কারণ তোমার আচরণটা দেখে আমি দিনকে দিন অবাক হয়ে যাচ্ছি।
তার উপর এরকম মিসবিহেভ তুমি ঈশানের সাথে করছো, যার জন্য প্রায় প্রত্যেকটা এমপ্লয় আমাকে জানাতে বাধ্য হয়েছে তোমার বিহেভিয়ারটা খুবই বাজে। অনেকেই নিজে থেকে চাকরি ছেড়ে দিয়েছে। এখন কি তুমি চাও আমার ব্যবসাটা পথে বসে যাক, নাকি আমার কোম্পানিকে ডোবানোর জন্য তোমাকে আমি এই দায়িত্ব দিয়েছিলাম? সাহারা মাথা নিচু করে নিল। আব্বু কিছু একটা ভেবে আবারও বলতে লাগলো, আমি ভেবেছি তোমাকে আর অফিসে পাঠাবো না, আর তুমিও ফার্দার অফিসে যাওয়ার ট্রাই করবে না। তাহলে আমার থেকে খারাপ তোমার জন্য কেউ হবে না। যে অবধি কাজ করেছো অনেক হয়েছে, সেই অবধিই থাক। আর হ্যাঁ, শুনে রাখো, আমি তোমার জন্য পাত্র দেখব। খুব শীঘ্রই বিয়ে দিয়ে তোমাকে এখান থেকে তাড়াবো। না হলে আমার মান সম্মানের যেটুকু বাকি আছে তুমি সেটাও নষ্ট করবে। আমার স্বাধীনতার হস্তক্ষেপটা তো করেই ফেলেছো, এরপর আর আমার মান সম্মানটা খাওয়াতে চাইছি না। আব্বু আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। আমি নিজের মতামতটা জানিয়ে দিয়েছি। তুমি কাকে ভালোবাসো কি না বাসো সেটা আমার জানার দরকার নেই। বিয়ে করবে না সেটা তোমার ব্যক্তিগত মতামত, কিন্তু বাবা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করব। কোথায় কার সাথে কি করেছো সেটা তুমি জানো, কিন্তু কোনো ছেলের কথা আমার মুখের সামনে বললে সেটা তোমার জন্য ভালো হবে না। সাহারা আব্বুকে সামান্য কথাটুকু বলতে পারল না। এত বেশি রেগে আছে ভদ্রলোক যে ওনাকে এই মুহূর্তে কিছু বলতে গেলেই শেষে রাগের মাথায় কি থেকে কি বলে বসবে কিংবা করে বসবে তা ঠিক নেই। সাহারা কিছুক্ষণ চুপ করে থেকে চলে গেল। ভাবতে আরম্ভ করলো এরকম একটা কাজের জন্য এরকমটা হওয়া কি স্বাভাবিক ছিল? মেয়েটা জবে থেকে জানতে পেরেছে ঈশান ওরকম কিছুই করেনি, আর শুধু শুধু ঈশানের সাথে এরকম একটা মিসবিহেভ করেছে, তবে থেকেই কেমন একটা গিল্ট ফিল হচ্ছে। বারবার মনে হচ্ছে যে না জেনে না শুনে একটা ছেলের সাথে এরকম একটা মিসবিহেভ করে ফেলেছে, আর আব্বু এজন্যই হয়তো রেগে আছে। আম্মুও গত দুদিনে ওর সাথে কোনো কথাই বলেনি। না চাইতেও আব্বু আম্মু সাহারাকে অনেক বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছিল, কিন্তু এই স্বাধীনতা যে তাদের ক্ষতির কারণ হবে সেটা জানতে পারেনি ওনারা। সাহারার কিছুতেই কিছু ভালো লাগছে না, কোনো কিছুতে মনোযোগও দিতে পারছে না। 15 দিন বাদে মেয়েটা বাইরে আসলো বান্ধবীদের সাথে। সেদিন বাইরে এসে দেখতে পেল ঈশান একটা মেয়ের সাথে রিক্সা করে কোথাও একটা যাচ্ছে, আর দুজনে বেশ হাসাহাসি করে কথা বলছিল। এমন কিছু দেখে সাহারার মাথাটা গরম হয়ে গেল। এই ছেলেটার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? সেদিনই ওরকম একটা আঘাত করলো, আজকে কিনা আবার একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি এটা ওর গার্লফ্রেন্ড? বিষয়টা নিয়ে ভাবছিল মেয়েটা। তখনই ওর ফ্রেন্ড নীলা বলতে শুরু করলো, সাহারা, ওইটা তোর খালাতো ভাই ঈশান না? অন্য একটা মেয়ের সাথে? মেয়েটা কে বলতো? বিয়ে করলো নাকি নতুন গার্লফ্রেন্ড? একই সাহারার রাগ হচ্ছিল ছেলেটার পাশে অন্য কাউকে দেখে, তার উপর আবার বিয়ের কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। এই মুহূর্তে যদি অফিসের কেউ কিংবা ছোটো বোন থাকতো তাহলে নিশ্চয়ই একটা থাপ্পড় লাগিয়ে দিত সাহারা। নিজেকে কিছুটা অন্তত শান্ত করলো, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ও বিয়ে করতে যাবে কেন? হয়তো কোনো ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড। কিংবা মানে কি রে? ও তোরই খালাতো ভাই, আর তুই জানিস না? কি হয়েছে বলতো? তুই অফিসে নাকি যাচ্ছিস না? তার উপরে আন্টি বলল তুই নাকি খুব বড় হয়ে গেছিস, কী সব করেছিস, আর আঙ্কেল নাকি তোর জন্য পাত্র দেখছে, খুব তাড়াতাড়ি নাকি তোকে বিয়ে দিয়ে দিবে। সত্যি করে বলতো কী করেছিস, নাকি বয়ফ্রেন্ডের সাথে কিছু হয়েছে? তোর কাছে সবসময় এরকম কেন মনে হয়? আমি কি সবসময় অকাজ করতেই বসে থাকি নাকি? ছোটবেলা থেকে তো তাই করে আসছি, সব সময় সব কাজে ঘেঁটে দিস, আর অকাজে তো করিস। তোর জন্য আমাদের ব্যাচের এমন কেউ নেই যে নাকানে চুবানি খায়নি। আর বড় হয়ে কি সেটা ভুলে গেছিস? তোকে আমাদের খুব ভালো করে চেনা আছে। যাই হোক, বিয়ের দাওয়াত দিস। তোর বিয়ে বলে কথা, খুব আনন্দ করব, কি বলিস? আব্বুকে আমি বলে দিয়েছি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। তোর আব্বু কি তোর কথা শুনবে বল? শুনলে শুনবে, না শুনলে না শুনবে। এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। সারা সেদিন বাসায় আসলো। আম্মু কিচেনে ছিল।
মেয়েটার সাথে গত কয়েকদিন যাবৎ ভদ্রমহিলা কথা বলেন না, কথা বললেও খুব কম। প্রথম কয়েকটা দিন তো ওই ঘটনার পর কথাই বলেনি, এখন নিজে থেকে কিছুই বলে না। মেয়ে যখন ইচ্ছে তখন তাই করে, তারপরেও কোনো কিছুতেই বাধা দেয় না। অন্যদিকে সাহারার আব্বু ছেলে দেখছে, কিন্তু কোনো মতেই ছেলে পছন্দ হচ্ছে না, না হলে এতদিনে বিয়েটা ঠিক করে দিত। সাহারা ফ্রেশ হয়ে এসে আম্মুর আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। আম্মু একবারও ওর দিকে তাকিয়ে আবার কাজে মনোযোগ দিল। তখনও বলতে আরম্ভ করলো, আম্মু, তুমি আমার উপরে রাগ করে আছো? তুমি এমন করে সবসময় মুখ ঘুরিয়ে রাখলে কি ভালো লাগবে বলো? তোমার সাথে কথা বলার মতো কোনো কথাই আর বাকি নেই। আর তুমি যেসব কাজ করেছো তাতে আর কি কথা বলবে? সরি আম্মু, যা করেছে তার জন্য আমি খুব খুব সরি। এরপর সব কথা শুনবো। দেখো, গত কয়েকদিন তোমাদের কথার অবাধ্য হইনি বলো। আজকেও তো তোমাকে বলেই বাসার বাইরে গেলাম। অন্যায়টা তুমি আমাদের থেকে ঈশানের সাথে অনেক বেশি করে ফেলেছো, ওদের পরিবারের সাথে করেছো। তোমার জন্য আমাদের মুখ দেখানোর মতো অবস্থা নেই। আমার বোনের কাছে আমার সম্মানটা তো ছোট করেছই, আমাদের সম্পর্কটাও তুমি অনেকটাই নষ্ট করে দিয়েছো। এজন্য ওরা কোনো কথাই বলেনি, না হলে ওদের জায়গায় আমাদের সমপরিমাণ কেউ হলে আমাদের দিকে মুখ তুলেও তাকাতো না। তুমি কি এটা একবার ভেবে দেখেছো? আম্মু, বললাম তো সরি, এরপর আর কিচ্ছু হবে না। আমি অনেক ভালো হয়ে যাব। তুমি আব্বুকে বলো না যে এই মুহূর্তে আমাকে বিয়েটা যেন না দেয়। আমি না আরও কিছুদিন সময় নিতে চাই, প্লিজ আম্মু। এইসব কথা আমাকে বলে লাভ হবে না। যাদের সাথে অন্যায় করেছো তাদের গিয়ে বলো। আর আব্বু তোমার বিয়েটা দিয়েই ছাড়বে, আমি বারণ করলেও দিবে আর না বললেও দিবে। তুমি সেই দিন যে কাজগুলো করেছো সেটা যদি ভুল ভাল কিছু একটা হয়ে যেত, একটাবার ভাবতে পারছো আমার বাড়ির সম্মানটা কোথায় যেত? নেহাত ওই ছেলেটা ছিল বলে তোমাকে বাঁচিয়েছিল। সাহারার যতবার আম্মুর কাছে মাফ চাইতে লাগলো, ওর আম্মু ততবার ঈশানের কথাটাই বারবার তুলতে লাগলো। সাহারা বুঝতে পারলো আম্মু ততক্ষণ পর্যন্ত ওকে মাফ করবে না, ওর সাথে ভালোভাবে কথা বলবে না, যতক্ষণ অবধি ওর খালামণি আর সবার কাছে মাফ না চাইছে। এই বিষয়টা নিয়ে গত এক সপ্তাহ যাবৎ সাহারা ভেবেছে, কিন্তু কিভাবে ওদের বাসায় গিয়ে দাঁড়াবে সেটাই ভেবে পাচ্ছে না। খুব লজ্জা লাগবে ওদের সামনে গিয়ে দাঁড়াতে, এমন একটা ভুল করেছে কি না। সপ্তম দিনের মাথায় আম্মুকে বলে সাহারা খালামণিদের বাসায় আসলো। মেয়েটাকে দেখে ঈশানের আম্মু অনেক বেশি অবাক হলো। খালামণি কেমন আছে বিষয়টা জিজ্ঞেস করতেই তখনই খালামণি সহজ স্বাভাবিক উত্তর দিল, হঠাৎ গরিবের বাড়িতে হাতির পাড়া যে, নাকি ফাঁদ ভুল করে চলে এসেছেন আপনি? খালামণির মুখে এরকম আপনি কথা শোনার সাথে সাথেই সাহারার মনটা খারাপ হয়ে গেল। সাহারা কিছুক্ষণ চুপ করে থেকে খালামণির একটা হাত ধরে বলতে শুরু করলো, সরি খালামণি, সব কিছুর জন্য আমি মাফ চাইতে এসেছি। তুমি খালুজান আর ঈশানকে ডাকো, আমি ওদের সবার কাছেই মাফ চেয়ে নেব আমার কাজের জন্য। আমি জোর করে মাফ চাইছি, তোমরা প্লিজ আমার উপরে রাগ করে থেকো না। আম্মু কিছুক্ষণ অবাক চোখে সাহারার দিকে তাকিয়ে রইল, তারপর একটা সময় ওকে জোর করে একটা জায়গায় বসিয়ে দিয়ে নিজেও সামনাসামনি বসলো আর বলতে লাগলো, আমার বোন যদি তোমাকে জোর করে পাঠিয়ে থাকে তাহলে বলবো এসব নিজের মনের বিরুদ্ধে গিয়ে করার দরকার নেই। তোমার অহংকারের বিরুদ্ধে গিয়ে এসব কিছু করার কোনো মানে নেই। তবে একটা কথা, আমার ছেলের সাথে যেটা করেছো সেটা অন্য কারোর সাথে করার চেষ্টা করো না। ওর জায়গায় অন্য কেউ থাকলে সেটা খারাপ হয়ে দাঁড়াবে তোমার জন্য। সাহারা আবারও ঈশানের কথায় জিজ্ঞেস করতেই আম্মু বলতে লাগলো, কেন? আবার আমার ছেলেকে কি দরকার তোমার? ওকে কি আরও অপমান করা বাকি আছে, নাকি আরও আঘাত করতে হবে? তাহলে বলো কি অন্যায় করেছে, সেটার শাস্তি আমি ওকে দেব। তারপরও এরকম কিছু করো না তোমার জন্য আমার ছেলেটা আমার থেকে হারিয়ে যায়। খালামণি, তুমি আমাকে এমন করে বলতে পারলে? আমি তো ভুল করিয়ে এমনটা করেছি। ভুল তো মানুষই করে, কিন্তু তুমি ভুল করনি, তুমি অন্যায় করেছো। আমার ছেলের জায়গায় অন্য কোনো ছেলে থাকলে সেটার জবাব তুমি পেতে। নেহা তোমার আম্মুর মুখের দিকে তাকিয়েও কিছু করেনি। যাই হোক, তুমি এসেছো, বসো, নাস্তা করে তারপর যেও।
সেদিন ঈশান বা খালু কেউই বাসায় ছিল না বলে সাহারা কারোর সাথেই আর কথা বলার সুযোগ পেল না। শেষে উপায় না পেয়ে চলে গেল মেয়েটা। কিন্তু খালামণির সাথে কথা বললেও ওর উপর যে রাগ করে আছে সেটা বুঝতে পারল। এমন করেই কয়েকটা দিন সাহারা ওদের বাসায় আসলো। ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলেও পারল না। দেখা হলে ঈশান ওর থেকে এড়িয়ে গেল। নিজ থেকে কথা বলতে চাইলেও ঈশান মেয়েটা থেকে দূরত্ব বজায় রেখে চলল। 8 থেকে 10 বার চেষ্টা করেও যখন ঈশানের সাথে মেয়েটা কথা বলতে পারল না, তখন উপায় না পেয়ে সেদিন কান্না করতে করতে মেয়েটা বাসায় চলে গেল। তারপর বাসায় গিয়ে ভাঙচুর করতে আরম্ভ করলো। নিজের রুমে সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিল। রুমের এই অবস্থা দেখে আম্মু ওকে আটকে দিল। মেয়েটা আম্মুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে পড়ল। আম্মু ওকে জোর করে বেডে বসিয়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে লাগলো, কি হয়েছে মামুনি? এরকম রাগ করে আছো কেন? কেউ কিছু বলেছে? তুমি না তোমার খালামণির বাসায় গেলে? তাহলে খালামণি কিছু বলেছে তোমাকে? না, কেউ কিছু বলেনি। তুমি আব্বুকে কল করো, বলো ছেলে দেখতে হবে না, আমি ছেলে দেখে নিয়েছি, তোমাদেরও পছন্দ হবে ওকে। মানে তুমি কি বলতে চাইছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি বলতে চাইছি আমি তোমার বোনের ছেলেকেই বিয়ে করবো, আর আজকে এক্ষুনি এই মুহূর্তে। আব্বুকে বাসায় ডাকো, আসতে বলো। আমি যদি বিয়ে করি তাহলে তোমার বোনের ছেলেকেই করবো। তুমি কার কথা বলছো মামুনি? তোমার একটাই মাত্র বোন, আর বোনের একটাই মাত্র ছেলে। আমি ঈশানের কথাই বলছি, তুমি বুঝতে পারছো না? এটা কি করে সম্ভব? যাকে দু চোখে সহ্য করতে পারো না তাকে বিয়ে করবে? এটা কোন ধরনের মশকরা মামুনি? ঈশান কিছু বলে থাকলে তার জন্যই তুমি আমাকে বলো। তারপরও এরকম কিছু বলো না যার জন্য ওদের পরিবারটা আবারও কষ্ট পায়। তুমি যা করেছো তারপর ওরা এরকম করে তোমার থেকে দূরে থাকবে, এটা স্বাভাবিক। তুমি শুনতে পাওনি আমি ঈশানকে বিয়ে করতে চাই? তাহলে কিন্তু নিজের কোনো ক্ষতি করে ফেলবো আমি। আমি রাগার মাথাতে বললেও আমি বুঝতে পারছি আমি ঠিক ওকে কতটুকু ভালোবাসি। ওর প্রতি করা অন্যায় থেকে ওকে নিয়ে ভাবতে আমি বাধ্য হয়েছি, আর ভাবতে ভাবতে ওর প্রতি দুর্বল হয়ে গেছি। এখন সেটা ভালোবাসায় রূপ নিয়েছে। নাহলে যাকে অসহ্য মনে করতাম তার কাছে গিয়ে বারবার মাফ চাইতাম না বলো? আমি ভেবেছিলাম যদি ও আমাকে মাফ করে দেয় তারপর আস্তে আস্তে ওকে সবটা বলবো, আর তারপর যদি ছেলেটা রাজি হয় তারপর সবাইকে সবটা বলবো। কিন্তু ও রাগ করে আছে। ও বলেছে আমাকে কখনোই মাফ করবে না। আমিও দেখতে চাই ও আমার থেকে কত দূরে লুকিয়ে যেতে পারে। ঈশান সবসময় আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে না। আজকের পর কি করে নিজের বইয়ের থেকে দূরে সরে থাকে আমিও সেটা দেখবো। বিয়েটা কোনো ছেলে খেলা নয় যেটা কি তোমার কাছে মনে হচ্ছে। আর তোমার আব্বু এসব কিছু মানবে না। আর তার উপরে তুমি যা করেছো এর পরে এসব ভাবাটা একটা ভুল। আর তুমি যেটা চাইবে তেমন কিছুই হবে না। তাহলে আমি যেটা চেয়েছি তোমরা দিবে না তো আমাকে? পাগলামি করো না। তোমার আব্বু রাতে বাসায় আসুক, তারপর তুমি নিজে তাকে বলো। আমার পক্ষে সম্ভব না তাকে কিছু বলা। তুমি বলবে না তো? ঠিক আছে, আমি এক্ষুনি আব্বুকে ডাকছি, আর আব্বুকে সবটা বলবো। সব শোনার পরে দেখো আব্বু রাজি হয়ে যাবে। মেয়ের পাগলামির জন্য আম্মু রুম থেকে বেরিয়ে গেল। মেয়ে তার বাবাকে বাসায় ডেকে নিল। তারপর সবার সম্মুখে সবটা বলল। সব শোনার পর ভদ্রলোক কিছুক্ষণ অবাক চোখে মেয়ের দিকে তাকিয়ে রইল আর বলল, দেখো মামনি, তুমি যেটা চাইছো সেটা সম্ভব না। তাছাড়া তুমি ওকে অপছন্দ করো, রাগের মাথায় এসব কথা বলছো। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। তুমি আগে থাকতে ওকে পছন্দ করতে, ওর সাথে এত বড় অন্যায় না করতে আমাকে বললে আমি সবটা মেনে নিতাম। কিন্তু এমন একটা কাজ করার পর এটা কখনোই সম্ভব না। তার উপরে ওদের সামনে দাঁড়ানোর মতো মুখটা তুমি আমাদের রাখোনি। প্লিজ আপু, তুমি এইসব রাগ করে বলো না। দেখো আমি ওকে নিয়ে অনেক ভালো থাকবো। আমি ভুল করেছি, তার জন্য এখন সবটা শুধরে নিব। তুমি প্লিজ আমাদের বিয়েটা ঠিক করে দাও। দেখো ঈশান বিয়ের পরে আমাকে ঠিক মেনে নেবে, আর আমি অনেক ভালো হয়ে যাব। ওকে পেলে আমার জীবনে আর কোনো অপূর্ণতা থাকবে না। এটা বলা যতটা সহজ, করা ততটা কঠিন। তুমি যতটা সহজ আর স্বাভাবিক জীবনযাপন করেছো, ঈশান তার উল্টোটাই বড় হয়েছে। কষ্ট কী জিনিস ওর কাছে গেলে তুমি বুঝতে পারবে। তুমি এসব কিছু মানতে পারবে না। খামোখা এমন জেদ করো না তো। পাগলামি এখন আমি করছি না। যদি ওর সাথে আমার বিয়েটা না হয় তাহলে করব। তখন দেখতে পাবে আমি ঠিক কতটুকু পাগলামি করতে পারি।
আমি আবারও রিকোয়েস্ট করছি আব্বু, প্লিজ তুমি ওদের সাথে কি একটু কথা বলো। কালকে ওদের বাসায় যাও, খালু খালামণিকে বললে ওরা ঠিক রাজি হয়ে যাবে। ভদ্রলোক শেষে উপায় না পেয়ে মেয়ের পাগলামিতে পরদিন ঈশানের বাসায় যেতে বাধ্য হলো। মেয়েদের একে বিয়ে দিবে, তার উপর মেয়ে যে ছেলের জন্য পাগলামি করছে তার জন্য উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে, কারণ মেয়েটা বারবার নিজের ক্ষতি করতেই যাচ্ছিল। এত ভালো একটা ছেলে হাতছাড়া করবে না ভেবেই আত্মীয়তা আরেকটু বাড়াতে গেলেন। কিন্তু এসব ঈশানের আব্বু আম্মু শোনার পর অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়েছিল, কোনো উত্তর দেয়নি। সারা তখন নিজে থেকেই বলেছিল, খালামণি আমি জানি তোমরা আমার উপরে রাগ করে আছো, কিন্তু দেখো তোমাদের পাশে আমি বউ হয়ে আসার পর আর এমন কিচ্ছু করবো না যার জন্য তোমরা কষ্ট পাও। আমি অনেক ভালো একটা বউ হয়ে দেখাবো, তোমার মেয়ে হয়ে দেখাবো। আমাকে একটা সুযোগ দাও, তোমার ছেলেকে একটু রাজি করো, আমি ওর সাথে অনেক ভালো থাকবো। দেখো ঈশানের আব্বু আম্মু কিছু বলবে তার আগে ঈশান এসে ডাইনিংয়ে এসে দাঁড়ালো আর বলতে শুরু করলো, আপনি আমার সাথে ভালো থাকার চেষ্টা করলেও আমি সেটা করব না, কারণ আপনার মতো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। এত রাগী আর জেদি মেয়েকে আমি কেন, কেউই বিয়ে করতে চাইবে না। যে মেয়ে নিজেকে অন্য কারো কাছে ছেড়ে দিতে দ্বিতীয়বার ভাবে না, তেমন কোনো মেয়ে আমি অন্তত বিয়ে করব না। ঈশান বিশ্বাস করো আমি ওরকম কিচ্ছু করিনি, সেদিন ওরকম করে ফেসে গিয়েছিলাম। তুমি তো সবকিছু হওয়ার আগেই আমাকে আটকে দিয়েছো। বাইরে থেকে আমি কোনো ছেলের দিকে একটাবার তাকাইনি পর্যন্ত। দেশে এসে বান্ধবীদের পাল্লায় পড়ে এসব করতে বাধ্য হয়েছি। তারপর যখন বুঝতে পারলাম তোমাকে ভালোবাসি, তখন থেকে তোমার কাছে মাফ চাইছিলাম, কিন্তু তুমি মাফ করবে না বলে রাগ করে আছো। প্লিজ বিয়েটা করে নাও শোনো, দেখো আমরা অনেক ভালো থাকবো, তুমিও আমার সাথে অনেক হ্যাপি থাকবে। এসব পাগলামি বাসায় গিয়ে করুন। খালামণি তোমাদের মেয়েকে নিয়ে যাও। আর যাই হোক, আমি বিয়ে করার মতো সিদ্ধান্ত নিতে পারি না। যে এত রাগী আর অহংকারী তাকে আমি মেনে নিতে পারবো না, কারণ অভাবটা আমার পরিবারের নিত্যদিনের সঙ্গে। আর যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে তাকে ভালো রাখতে পারবো না। তোমরা একটা অবান্তর প্রস্তাব নিয়ে এসেছ। আমি ভাবতে পারছি না যে তোমরা এরকম করে করতে পারলে কি করে। যাই হোক, তোমরা এখন এখান থেকে আসতে পারো। আর এমনি তোমরা অন্য সময় সারাদিন থেকে যেও, আর কখনো বলতে আসবে না। ঈশান, আমার কথাটা শোনো। আমি বলছি সত্যি সত্যি আমার মেয়ে ভালো হয়ে যাবে, দেখো। আর কোনো প্রকার অন্যায় অবিচার তোমার প্রতি করবে না, অনেক ভালো থাকবে তোমার সাথে। শুধু একটু ভেবে দেখো। তোমাদের এই আবদারটা আমি রাখতে পারলাম না। তোমরা অন্য কিছু বলো, আমি তাতে রাখার চেষ্টা করব, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি ভেবেও দেখবো না। এমন একটা মেয়েকে বিয়ে করার থেকে সারা জীবন একা থাকা ভালো। আমি যেখানে জানি এই মেয়েকে বিয়ে করলে নির্ঘাত আমার জীবনটা শেষ হয়ে যাবে, সেখানে এই মেয়েকে আমি জীবনেও বিয়ে করব না। এবার সাহারা ঈশানের কাছে আসতে গেলে ঈশান ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো, আপনার যা খুশি আপনি করতে পারেন, তারপর আমার মতো ছেলে এইরকম একটা নাটকের ফাঁদে কখনো পড়বে না। আপনি আপনার আব্বু আম্মুকে বালিয়ে বুঝিয়ে এখানে নিয়ে আসতে পারেন, কিন্তু আমাকে বিয়ে করার মতো নাটকটা আমার সামনে করে আমাকে অন্তত আর যাই হোক রাজি করাতে পারবেন না। সাহারা হাজারবার বলেও যখন ঈশানকে বোঝাতে পারলো না, তখন তার পা ধরতে গেলে ঈশান সরে গেলে মেয়েটা বলতে লাগলো, ঠিক আছে, আমার কথা তো তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? এরপর যদি তোমার সাথে কোথাও দেখা হয়, বাসর ঘরে দেখা হবে, আর না হলে তুমি আমাকে আবার জীবিত অবস্থায় পাবে না, এরকমই বলে রাখলো। মেয়েটা কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল। খালু খালামণি ঈশানের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে তারপর বেরিয়ে গেল। আব্বু আম্মু ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলে ঈশান রুমে চলে গেল। তারপর বিকেলে ঈশানের ঘুম ভাঙলো আম্মুর ডাকে। ঈশান তাড়াহুড়ো করে উঠল। আম্মুর মুখটা বেশ খানিকটা মলিন হয়ে আছে। ছেলেটা কিছু জিজ্ঞেস করবে তার আগেই আম্মু বলতে শুরু করলো, শোনো, তোমার আব্বুকে নিয়ে আমি এবার হসপিটালের দিকে যাচ্ছি, তাই তোমাকে ডেকে উঠালাম। তোর বোন বাইরে গেছে, একটু বাদেই আসবে। হসপিটালে কেন? কি হয়েছে? কার কি হয়েছে আম্মু? তুমি এসব শুনে কি করবে? অবশ্য তোমার এসবে কিছু যায় আসার কথাও না। আম্মু কি হয়েছে সেটা তো বলবে। কি আর হবে, সারা নাকি সুসাইড করার চেষ্টা করেছিল। তোমার খালামণি ফোন করে কান্নাকাটি করে বলল অনেক রক্ত লেগেছে, এখন বাঁচবে কি না মরবে ডক্টর কিছু বলেনি।
তুমি থাকো, আমরা একটু হসপিটালে যাচ্ছি। আব্বু আম্মু বাসা থেকে বের হতে গেলেই ঈশান ওদের সাথে আসলো। আধা ঘন্টার মধ্যেই ওরা হসপিটালে আসলো। সাহারার আব্বু আম্মু আর বোন অনেকটাই মন খারাপ করে আছে। সাহারার আম্মু কান্নাকাটি করছে। ঈশানকে দেখেই খালামণি এগিয়ে আসলো, ওকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো। ঈশান খালামণির চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে লাগলো, খালামণি, তোমার মেয়ে এমন কাজ করবে আমি জানতাম না। ভেবেছিলাম উনি পাগলামি করছে, তাই তো দূরে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু এরকম কিছু জানলে কখনোই এই ভুলটা করতাম না। রাগ অভিমান করবি তোরা, আর কষ্ট পেতে হবে আমাদের। খালামণি অনেক কান্নাকাটি করলো। ঈশান চুপ করে রইল। সন্ধ্যার মুখে আব্বু আর আম্মু চলে গেলেও ঈশান বাসায় গেল না। রাত 10টার দিকে মেয়েটার জ্ঞান ফিরল, কিন্তু সাহারার আব্বু আম্মুর সাথে কোনো কথাই বলল না। ওরা চুপচাপ করে বেরিয়ে আসলো। শেষে ঈশানকে বিষয়টা জানাতেও কেবিনে আসলো। মেয়েটা আধশোয়া হয়ে বসে আছে, বারবার চোখ জোড়া মুছে নিচ্ছে। ঈশান এসে ওর সামনে বসতেই মেয়েটা একবার ওর দিকে তাকিয়ে মুখটা ফিরিয়ে নিতে লাগলো। কেন এসেছিস এখানে? আমি না তোকে অপমান করে গায়ে হাত তুলেছি? আমি তো অন্যায় করেছি, তার জন্য শাস্তি পেয়েছি না? তুই আজকে তো বেঁচেই ফিরছি, কালকে দেখবি ঠিক আমি মরে যাবো। বাচ্চাদের মতো জেদ করো না তো। এরকম অন্যায় অবিচার আমার প্রতি করেছো, তারপর আবার হুটহাট করেই এসে বলছো বিয়ে করবে, ভালোবাসো। এসব কেই বা বিশ্বাস করবে? আমাকে একটাবার বলো। আমাকে বিশ্বাস করতে হবে না, আমি মরে গেলে বিশ্বাস করিস। যা এখান থেকে, তোদের কারো ভালোবাসার আমার প্রয়োজন নেই, তুই সবাই আমাকে অবিশ্বাস করিস। সারা কথাগুলো বলেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখন ঈশান গিয়ে ওর চোখের পানি মুছিয়ে দেওয়ার চেষ্টা করলে মেয়েটা ওকে ধাক্কা মেরে সরিয়ে দিল। ঈশান আবারও ওর কাছে আসার চেষ্টা করতেই মেয়েটা আবারও ওকে দূরে সরিয়ে দিল। এবার ঈশান উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, আমি ভেবেছিলাম সবাইকে বলবো আমরা বিয়েটা করে নেই, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু তুমি তো দেখছি আমাকে কাছে আসতেই দিচ্ছ না। তার মানে তোমার ভালোবাসাটা মিথ্যে ছিল। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমার যা খুশি তুমি তাই করো। ঈশান চলে যেতে নিলেই সাহারা ওর একটা হাত ধরলো, এক টানে ওকে সামনে বসিয়ে দিল। ঈশান কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা ওকে জাপটে জড়িয়ে ধরলো। মেয়েটা ঈশানের গলাটা খুব শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর একটা হাত মেয়েটার মাথায় রেখে শান্ত করার চেষ্টা করলে সাহারা নিজেই বলতে শুরু করলো, কোথাও যাবি না তুই আমাকে ছেড়ে। যদি চাই সত্যি মরে যাবো আমি। অন্য কাছে থেকে আমাকে যত পারিস শাস্তি দে, তারপর এমন করে রেখে কোথাও যাওয়ার কথা কল্পনা করবি না। ঠিক আছে বাবা, এত কান্নাকাটি করতে হবে না। তুমি তো আমার সাথে থাকতে পারবে না, খামোখা এরকম পাগলামি করছো। এত বড় ঘরের লোকের মেয়ে এত গরিব ঘরে গিয়ে কি করে থাকতে পারে বলো? সবটা আমি বুঝে নেব, তুমি খামোখা রাগ করে আমাকে দূরে সরিয়ে দিও না, তাহলে কিন্তু। ঈশান মেয়েটাকে বুকের সাথে চেপে ধরলো আর বলতে লাগলো, আর একটা বাজে কথা বললে কিন্তু এবার আমি তোমাকে মেরেই ফেলবো। যত সব আজে বাজে কথা নিয়ে যা মনে আছে তাই করছে, এখন আবার উল্টাপাল্টা করবে বলছে। তাহলে আমাকে এখন আদর করো। ওটা বিয়ের পর, এত আগে আগে এসব কিছু হবে না। ঠিক আছে, আমিও মেটা নিয়ে নিচ্ছি। সাহারা মেয়েটা ওকে ছেড়ে দিল। তারপর মুখের একপাশে হাত রেখে হুটহাট করে ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিল। ঈশান মেয়েটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। একটা সময় ঈশান ওর কোমরে এক হাতে জড়িয়ে ধরে রেখে আর এক হাতে ওর মাথার পিছনে রেখেই রেসপন্স করতে লাগলো। মেয়েটা এবার নিজে থেকে উঠে এসে ওর কোলের মধ্যে বসে পড়ল। এরপর দু হাতে ছেলেটাকে জড়িয়ে ধরে ওর গভীর ভালোবাসার স্পর্শ উপভোগ করতে লাগলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।